দেখো, ওয়েলকাম টু এমআইসিএস এডুকেশন। আজকে তোমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ফ্রি একটা ডেমো ক্লাসেস তোমাদের জন্য রয়েছে, যেখানে আমরা আলোচনা করব আইসিডিএস রিক্রুটমেন্টের উপরে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের যে আইসিডিএস রয়েছে, তো সেইখানের যে নিয়োগ সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবার দেখো আইসিডিএস এতদিন কিভাবে কাজ হতো। তো দীর্ঘ আমাদের যে সরকার চলেছে, তো সেই সরকারের যে নিয়োগ প্রণালী সেটা সম্পর্কে আর বলার কিছু নেই, সবাই কম বেশি হয়তো জানো। এবার অনেকে হয়তো জানো না, তো সেটাও আমাকে জানাতে হবে যে কি ব্যাপারে কিভাবে নিয়োগ হতো, কারা চাকরি করতো বা কারা কাজ করতো, আর এখন কি হবে সেটাও তোমাদের জানতে হবে। দেখো, এতদিন যেভাবে আইসিডিএস যারা কাজ করে এসেছে কর্মী বা সহায়িকা, সেগুলো পুরোটাই হয়েছে আনঅর্গানাইজড ভাবে। আনঅর্গানাইজড মানে যেটা কোনো সংগঠিত ক্ষেত্র নয়, একদম যাকে সরাসরি বলা হয় চুক্তিভিত্তিক। ঠিক আছে, চুক্তিভিত্তিক কথাটার মানে কি? চুক্তিভিত্তিক কথাটার মানে হচ্ছে যে তুমি কাজ করবে, সেই চুক্তিতে তুমি করবে, কিন্তু তোমার কোনো পার্মানেন্ট ব্যাপার নেই। মানে তোমার সাথে আমার এই চুক্তি যেগুলো হয় সেগুলো সব 11 মাসের চুক্তি হয়ে থাকে। মানে 11 মাস তুমি কাজ করবে, তারপরে যদি মনে হয় যে তুমি কাজ করতে পারবে বা আমার তোমাকে রাখার প্রয়োজন আছে, তাহলে তুমি থাকবে। আর 11 মাস পরে যদি মনে হয় যে না তোমার প্রয়োজন নেই, তাহলে তোমাকে কিন্তু ছাঁটাই করে দেবে, সোজা কথা। অর্থাৎ এতদিন যে আইসিডিএস কর্মীরা যারা কাজ করেছে তারা চুক্তিভিত্তিক কাজ করেছে, সেই কারণে তাদের যে বেতন সেটা দেখবে 5,000 টাকা বা 10,000 টাকা, যে কাজ করেছে সেগুলো কিন্তু চুক্তিভিত্তিক হওয়ার জন্যই হয়েছে। এবং তাহলে বলবে স্যার, তাহলে তারা তো সবাই তো চাকরি করছে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই কাজগুলো তো শেখাতে তো সময় লাগে, সেই কারণে যারা কাজ করে তারাই কিন্তু কাজ করতে থাকে। কিন্তু তাদের চাকরির কোনো গ্যারেন্টি নেই, যে কোনো দিন চাইলে যে কোনো কোনো কারণ না দেখিয়ে তাদেরকে বাদ দেওয়া যেতে পারে। এই কারণেই বর্তমান সরকার কি করেছে, এই যে নিয়োগের নিয়ম, অর্থাৎ তাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা যে কাজকর্ম করে গেছে, এটাকে এটা যাতে না হয় সেই কারণে সরকার পদক্ষেপ নিয়েছে যে এবার আইসিডিএস এর যে রিক্রুটমেন্টটা হবে সেটা সম্পূর্ণ এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ যেটাকে আমরা বলছি পরীক্ষা, মানে চাকরির যে পরীক্ষা সেই পরীক্ষার ভিত্তিতে হবে। আর এখন কারো মামা, কাকা, বৌদি, পিসি, মাসি কেউ কারো কথায় কাউকে চাকরি দিতে পারবে না। পুরোটাই পরীক্ষার ভিত্তিতে হবে। এবং পরীক্ষাটা কে নেবে? পরীক্ষাটা নেবে পিএসসি। পিএসসি কথাটার মানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এটা সম্পর্কে কারো জানা নেই হয়তো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি পিএসসি ব্যাপারটা কি। দেখো, সরকারের যদি কোনো কাজের প্রয়োজন হয়, সরকার বিভিন্ন দপ্তরে কাজ করে থাকে। এই ধরো তোমার হচ্ছে অর্থ দপ্তরে কাজ করে থাকে, রেশন মানে তারপরে আমাদের হচ্ছে রোডস দপ্তরে, বিভিন্ন দপ্তরে সরকারের কাজের জন্য কর্মীর প্রয়োজন রয়েছে। তো সরকার কি করে সিদ্ধান্ত নেবে যে কে কাজ করার যোগ্য? সেই কারণে সরকার কি করে, একটা সংগঠন তৈরি করে রেখেছে, পিএসসি। সেটা কোনো সরকার বানায় না, এটা পুরোপুরি আমাদের যে সংবিধান বা কনস্টিটিউশন রয়েছে, সেই সংবিধান এই পিএসসি কে ক্ষমতা দিয়েছে যে পিএসসি কি করবে, বিভিন্ন পরীক্ষা করবে, মানে এক্সাম আয়োজন করবে, এবং এক্সাম থেকে সে ডিসাইড করে দেবে যে এই পরীক্ষার জন্য এই ক্যান্ডিডেট, মানে এই প্রার্থী এর জন্য যোগ্য। সেই যোগ্য ব্যক্তিদের মানে সিলেক্ট করে দিয়ে পিএসসি কি করবে, সরকারের কাছে পাঠিয়ে দেবে। সরকার কি করবে, তাদের কাজে নিয়োগ করবে। মানে এখানে পিএসসির কাজ একটাই, পিএসসির কাজটাই হচ্ছে যে পরীক্ষাটাকে পরিচালনা করা। পিএসসি কিন্তু তোমাকে চাকরি দিচ্ছে না, চাকরি দিচ্ছে তোমাকে সরকার। কেন? সরকার নিজস্ব কাজ করার জন্য তোমাকে চাকরি বা জব প্রোভাইড করে থাকে। এবং এই চাকরিটা কে দেবে, কিভাবে দেবে? পরীক্ষার মাধ্যমে দেবে। আগে কি হতো, এই চাকরিটা সরকারই দিত, কিন্তু পিএসসির আন্ডারে নয়। যে সরকারের মানে তাবেদারি করবে, মানে যে একটু পার্টি করবে, যে তারা মানে কাকু জেঠু যে হবে, যার কথায় সেখান থেকেই হবে। অর্থাৎ মাঝখানের যে যোগ্যতা নির্ধারণ, সেটা এখন থেকে নির্ধারিত হবে। এবার এটা কি শুধু আইসিডিএস এর জন্য হলো? একদমই নয়। এটা কি শুধু মহিলাদের জন্য হলো? একদম নয়। এটা আইসিডিএস এর সাথে সাথে যারা মানে পঞ্চায়েত, মানে আমাদের যে পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত বা অঞ্চল অফিসে যারা কাজ করে, সেই পঞ্চায়েত, সেই পঞ্চায়েতেরও কিন্তু একই ব্যবস্থা শুরু হয়েছে। অর্থাৎ আমাদের যে বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন দিলীপ ঘোষ, তিনি ঘোষণা করে দিয়েছেন কি, যে এবার থেকে যে পঞ্চায়েতের অঞ্চলে কি কাজ করে, যে আমার ভাগনা হয় একে চাকরি দিয়ে দে, একে কাজ দিয়ে দে।
এইসবেই এতদিন হয়ে এসেছে সরকারে। তো এবার থেকে পঞ্চায়েতের যে নিয়োগ হবে সেটাও কিন্তু হবে পিএসসির মাধ্যমে। অর্থাৎ পিএসসি এবার পরীক্ষা নেবে, সেখান থেকে পঞ্চায়েতের পাবে। তার মানে যারা এখন কাজ করছে, যারা এই আশাকর্মী বলো, এই মানে আমাদের আইসিডিএস কাজ করছে বা পঞ্চায়েতের অঞ্চল অফিসে কাজ করছে, তাদেরও কিন্তু চাকরি এক ধাক্কাতেই চলে যাবে। এবং তাদেরকেও কিন্তু পরীক্ষায় বসতে হবে। এবং পরীক্ষায় সে যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলেই তার চাকরি থাকবে, না হলে কিন্তু তার চাকরি চলে যাবে। সোজা কথা। এরকম নয় যে আমি একবার চাকরি পেয়ে গেছি, মানে আমার যে চাকরি চিরকাল থাকবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। এবার আসি, তাহলে বোঝাতে পারলাম যে পরীক্ষা কেন হচ্ছে বা পরীক্ষার প্রয়োজনীয়তাটা কি? এটা আজকের দিনে আমরা আলোচনায় বুঝলাম যে পরীক্ষাটা কেন হচ্ছে, ব্যাপারটা কি হলো সেটা বুঝলাম। এবার পরীক্ষার ফর্ম ফিল আপ এর কথা। যে পরীক্ষার ফর্ম কি বেরিয়ে গেছে? না, পরীক্ষার এখনো ফর্ম বেরোয়নি। সরকার এটা ঘোষণা করেছে, কিন্তু এর এখনো ফর্ম বেরোয়নি। এর ফর্ম ২ রকম আলাদা, আলাদা বেরোবে। আইসিডিএস এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ যখন হবে, তখন আমি এখানে বলে দিচ্ছি কোন, কোন পদের জন্য হবে। সেখানে আইসিডিএস কর্মী আর সহায়িকা দুটো পদের জন্য এখান থেকে রিক্রুটমেন্ট হবে। সুপারভাইজার যারা আছে, সুপারভাইজারের জন্য কিন্তু হবে না। কেন হবে না? কারণ যে সুপারভাইজার পদের জন্য যে পরীক্ষাটা হয়, সেটা উচ্চ যোগ্যতার হয়ে থাকে। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস না করলে হবে না, এবং সেই পরীক্ষা একদম ডব্লিউবিসিএস মানে সিভিল সার্ভিসদের মতো স্ট্যান্ডার্ডের পরীক্ষা হয়। এবং তাদের যে স্যালারি থেকে শুরু করে সবকিছু অনেক বেশি হয়, এবং তার পরীক্ষাও অনেক জটিল হয়, অনেক কঠিন হয়, অনেক বেশি স্টেপ থাকে, সহজ পরীক্ষা নয়। সেই কারণে পিএসসি এতদিন আইসিডিএস সুপারভাইজার কিন্তু পিএসসি রিক্রুটমেন্ট করতো। এরকম নয় যে পুরো আইসিডিএস ব্যাপারটাই এরকম সরকারের তাবেদারিতে হতো, সেরকম ব্যাপার নয়। এই পিএসসি কিন্তু বর্তমানে সুপারভাইজার যেটা রয়েছে, সুপারভাইজার পদটা কিন্তু পিএসসি অলরেডি রিক্রুটমেন্ট করতো, এবং অলরেডি আগের বছরও কিন্তু পিএসসির আইসিডিএস সুপারভাইজারের রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে। কিন্তু আইসিডিএস কর্মী সহায়িকা যেহেতু নিচু তলার কর্মী, এদের যে চাকরি এটা সরকার নিজস্বভাবে করতো। এটাকেই কিন্তু বর্তমানে বন্ধ করা হয়েছে। ঠিক আছে? এবার আইসিডিএস কর্মী সহায়িকার জন্য ফর্ম বেরোবে। ফর্ম বেরোবে আশা করা যায় পুজোর আগে। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে অক্টোবর মাসের দিকে তোমরা ফর্ম পেয়ে যাবে। আর এক্সাম তোমরা ডিসেম্বর মাসে পাবে। মানে ডিসেম্বর মাসে এই পরীক্ষা হবে। এবার আরেকটা যেটা তোমাদের বেরোবে, এবার আইসিডিএস এর ক্ষেত্রে একটাই ব্যাপার কি গুরুত্বপূর্ণ, যে শুধুমাত্র মহিলা প্রার্থীরা পরীক্ষায় আবেদন করতে পারবে। কোনো ছেলে দিতে পারবে না, শুধু মহিলা দিতে পারবে। কিন্তু যে পঞ্চায়েতের পরীক্ষা হবে, অঞ্চলের পরীক্ষা, সেখানে কিন্তু যারা মহিলা রয়েছে এবং যারা পুরুষ রয়েছে, তারা উভয়েই কিন্তু পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ ছেলে মেয়ে দুজনেই পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এইখানে কিন্তু তোমার পরীক্ষাটা টাফ হবে, কঠিন হবে। কারণ ছেলে-মেয়ে যদি উভয়ই পরীক্ষা দেয়, পরীক্ষাটা টাফ হবে। এবার তোমরা আইসিডিএস এ আমাদের যদি ব্যাচে পড়াশোনা করো, তোমাদের লাভ কি আছে? লাভ হচ্ছে প্রথম কথা, যে আইসিডিএস এখানে প্রিপারেশন নেওয়ার পরে তোমরা শুধু আইসিডিএস দিতে পারবে সেরকম না। কিছুদিন পরে যে পঞ্চায়েতের পরীক্ষা হবে, সেখানেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। একই সিলেবাস, একই ধরনের পড়াশুনো তোমাকে করতে হবে। অর্থাৎ তোমরা একটা মানে এই যে ব্যাচটা, এই ব্যাচটার মাধ্যমে দুটো পরীক্ষারই কিন্তু প্রিপারেশন নিতে পারবে। কারণ সেখানেও সিলেবাস একই হবে, সেখানের ব্যাপারও একই থাকবে। পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। ঠিক আছে? এবার আমি একটু আলোচনা করে দিই যে আইসিডিএস এর ক্ষেত্রে কত ধরনের পদ হবে, কি কি যোগ্যতা আর কি কি কাজ তাদের করতে হবে। এবার দেখো, আইসিডিএস এর ক্ষেত্রে প্রথম ব্যাপার, দুটো পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ হবে। একটা হচ্ছে অঙ্গনবাড়ি ওয়ার্কার, যাদের আইসিডিএস ওয়ার্কার আমরা বলি। তারা কারা হতে পারে? তারা হয় মাধ্যমিক, ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা হতে পারে। মাধ্যমিক যোগ্যতা ন্যূনতম, যদি মাধ্যমিক পাস হও বা উচ্চ মাধ্যমিক পাস হও, হতে পারবে। এবার এখানে অনেকের মনে হতে পারবে, স্যার আমি স্যার মাধ্যমিক হচ্ছে 10 পর্যন্ত পড়ছি স্যার, কিন্তু আমার কোনো সার্টিফিকেট নেই। তাহলে কিন্তু কোনো কিছু হবে না। এবার তুমি যদি সার্টিফিকেট তোমার থাকে যে তুমি মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। নাহলে তোমার কথায় কেউ কিন্তু বিশ্বাস করবে না, বা সরকারের ক্ষেত্রে এটা কিন্তু সিদ্ধান্ত হবে না যে না তুমি মাধ্যমিক পাস। সবকিছুর জন্য যে একটা ডকুমেন্টস লাগে, একটা কাগজ লাগে, এটা কিন্তু তোমাকে থাকতে হবে। এবার এখানে সবচেয়ে বড় সুবিধা কি? কেন যে এত পরীক্ষা থাকতে, থাকতে যারা এখানে আছো অনেকেই হচ্ছে আমার পরিচিত রয়েছো, স্থানীয় রয়েছো। ঠিক আছে? আবার অনেকে হচ্ছে আমার অন্য জায়গারও লোক রয়েছে, অনলাইনেও রয়েছো। এবার কেন এখানে তারাও ক্লাস করছে? সুবিধা কি? তার কারণ এখানে সুবিধাটা হচ্ছে
এই পোস্টের জন্য স্থানীয় বাসিন্দা মানে আবেদন করতে পারে। অর্থাৎ কথাটার মানে হচ্ছে যে তুমি যে ব্লকে বসবাস করো সেই ব্লকের মানুষদের সাথে, মহিলাদের সাথে কিন্তু তোমার কম্পিটিশন হবে। অর্থাৎ তুমি যদি কারো বাড়ি মেদিনীপুরে থাকে, মেদিনীপুরে হয়তো ডেবরা ব্লক রয়েছে, তাহলে যে ডেবরা ব্লকের বাসিন্দা যারা রয়েছে, যারা অ্যাপ্লাই করবে, তারা সেই পদের জন্যই কিন্তু দিতে হবে। এরকম নয় যে হুগলি থেকে একজন ব্যক্তি এসে সে এখানে অ্যাপ্লাই করলো, সে হয়ে যাবে, কিন্তু হবে না। অর্থাৎ প্রথম যেটা, সেটা হচ্ছে যে তোমার যে কম্পিটিশন করার সুযোগ সেটা কিন্তু কম। মানে যাদের সাথে তুমি কম্পিটিশনটা করবে তার সংখ্যা কিন্তু অনেক কম। সেই কারণে একটা বড় সুবিধা তোমরা পাবে। দ্বিতীয় সুবিধা কি রয়েছে? দ্বিতীয় সুবিধা হচ্ছে কি, ১ম বার যেহেতু এরকম হচ্ছে, সেই কারণে প্রচুর বেশি ভ্যাকেন্সি তোমরা পাবে। মানে বলতে গেলে সব জায়গায় ফাঁকা। মানে সমস্ত চেয়ার বর্তমানে ফাঁকা রয়েছে। অর্থাৎ চেয়ারে বসার জন্য প্রচুর চেয়ার তোমাদের কাছে বর্তমানে এভেইলেবল রয়েছে। এটা যদি পরের বছর যখন হবে তখন কিন্তু আর হবে না। কারণ এখন কর্মী নিয়ে নিলে পরের বছর খুব কম সিট হবে। কেন? কারণ এখন সিট যদি নিয়ে নেওয়ার পরে কেউ যদি চাকরি ছেড়ে দেয়, কেউ যদি মারা যায়, কেউ যদি বিভিন্ন কারণে চাকরি থেকে বেরিয়ে যায় বা অযোগ্য হয় বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে সেই পদগুলোর জন্য ভ্যাকেন্সি বেরোবে বা শূন্যস্থান বেরোবে। অর্থাৎ এখন যে পরিমাণ ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ, তার 10% ও পরের বছর পাবে না। 10% বেশি বললাম, আরো কম। ঠিক আছে? অনেক, অনেক, অনেক কম ভ্যাকেন্সি পাবে। অর্থাৎ যে সুযোগটা রয়েছে কিন্তু এই বছরই সুযোগ রয়েছে। এবার আরেকটা বড় সুযোগ কি? তোমরা জানো যে আগের যে সরকার ছিল সেখানে প্রায় ধরো ১৫ বছর যে সরকার কাজ করেছে, কোন রকমের নিয়োগ হয়নি। যেটাই নিয়োগ হয়েছে সব নিয়োগ বাতিল হয়ে গেছে। যেমন ওই যে আমাদের সরকারি স্কুলের যে নিয়োগ হয়েছে, প্রাইমারি টেটের যে নিয়োগ হয়েছে, সবার কি চাকরি চলে গিয়েছে, বেতন ফেরত দিতে হয়েছে। তারপর যে অসম্মান সেগুলোর কথা নতুন করে বলছি না। তার মানে ব্যাপারটা কি হয়েছে? যে আগের সরকারের মধ্যে রিক্রুটমেন্ট বা যাকে বলবো এই ভর্তি, মানে যে চাকরি দেওয়া সেটা কিন্তু একদম শূন্য। কোনো চাকরি সেভাবে হয়নি। কিছু চাকরি হয়েছে, একদম হয়নি সেটা নয়। কিছু চাকরি যেগুলো হয়, পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে কিছু মিসলেনিয়াস, কিছু ডব্লিউবিসিএস, যেগুলো একটু উচ্চ পদের চাকরি সেগুলো কিন্তু হয়েছে। কিন্তু এই টিচার থেকে শুরু করে, আইসিডিএস কর্মী থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, এগুলোর কিন্তু কোনো রকমের নিয়োগ তারা করেনি। অর্থাৎ প্রচুর ভ্যাকেন্সি কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। ওকে? এটা তোমাদের সুবিধা রয়েছে। এবার এবার একটু আলোচনা করে দিই যে এদের কি কাজ রয়েছে। আইসিডিএস তাহলে কর্মী যারা, তারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যোগ্যতায় দিতে পারবে, ন্যূনতম মাধ্যমিক পাস করলে হবে। আর যারা সহায়িকা বা হেল্পার রয়েছে, তারা ন্যূনতম 8 পাস অথবা মাধ্যমিক পাস করলেই হবে। তবে অবশ্যই স্কুল থেকে যে 8 পাস করেছো তার সার্টিফিকেট থাকতে হবে। এরকম নয় যে স্যার আমি 8 এ পড়েছিলাম, তুমি মুখে বলে দিলে। এরকম নয় যে তোমার যে এই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে যখন গিয়েছিলে, তখন কি হয়েছে যে কি কতদূর পড়াশোনা করেছো? যে মাধ্যমিক পাস বা মাধ্যমিকের আগে পর্যন্ত। তখন তো তোমাকে কোনো যোগ্যতা চায়নি। এখানে কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেখানে তোমাকে দেখাতে হবে যে স্কুল থেকে তুমি যে পাস করেছো সেটার সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। অর্থাৎ এখানে কোনো মুখের কথায় কাজ হবে না, তোমাকে কাগজ দেখাতে হবে। কাগজ না দেখালে কিন্তু হবে না। অর্থাৎ প্রত্যেকেই এটা আগে সুনিশ্চিত করো যে প্রত্যেকের হয় 8 পাস বা মাধ্যমিক পাসের সার্টিফিকেট আছে কিনা। যদি না থাকে, যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুল থেকে সার্টিফিকেট জোগাড় করার ব্যবস্থা করো। কারণ যদি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না। পরিষ্কার কথা না, পরীক্ষায় বসতে পারবে। পরীক্ষায় যখন ফর্ম ফিল আপ হবে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন শেষ পর্যায়ে তোমার নিয়োগ হবে, তখন কিন্তু তোমাকে দেখাতে বলবে যে তোমার কি, কি ডকুমেন্টস আছে দেখাও। তুমি তখন দেখাতে পারবে না, অর্থাৎ পাস করবে, সবকিছু হয়ে যাবে। কিন্তু পরীক্ষা তোমার বাতিল হয়ে যাবে। কেন? কারণ তুমি ভুল তথ্য দিয়েছো। ঠিক আছে? এটা তোমাকে বলতে হবে। এবার কার কি কাজ রয়েছে? প্রথমত যারা হেল্পার রয়েছে, আইসিডিএস সহায়িকা রয়েছে, তারা স্থানীয় যেসব কেন্দ্র রয়েছে তার অধীনেই নিয়োগ হবে। কাজ রয়েছে এই রান্না-বান্না করা, খাবার পরিবেশন করা, বাচ্চাদের যে খাওয়া, এছাড়া শিশুদের যে দেখভাল করা, শিশুরা যাতে সঠিকভাবে থাকে, কেউ কারো সাথে মারামারি করছে কিনা, কে কি করছে কিনা, অসুস্থ হচ্ছে কিনা সেগুলো করবে। এছাড়া আইসিডিএস যে কেন্দ্র রয়েছে সেটাকে পরিষ্কার রাখার কাজ, এবং যারা কাজ করতে আসবে তারা কি কাজ করতে আসছে তার জন্য মূল যে কর্মী রয়েছে তাকে সাহায্য করা। মানে একজন সহায়ক বা হেল্পার হিসেবে কাজ করবে। আর যারা আইসিডিএস কর্মী হবে তারা দেখবে যে শিশুদের পুষ্টি সরবরাহ ঠিকঠাক হচ্ছে কিনা, প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান ঠিক হচ্ছে কিনা। প্রাক প্রাথমিক শিক্ষা বলতে প্রাথমিক শিক্ষার আগে। এখন ক্লাস মানে ৩ বছর থেকে ৬ বছর। মানে
যারা আজকের দিনে যেসব বাচ্চা এই যে তোমার হচ্ছে কেজি স্কুলে পড়ে, কেজি স্কুল বলো বা নার্সারি যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে, যাদের হচ্ছে আমরা শিশু শ্রেণী বলে থাকি। দেখবি অনেক রকমই কথা বলি। মানে ক্লাস 1 এর আগে যে ক্লাসটা হয়, সেই যে বাচ্চাদের রয়েছে তাদের যাতে তারা যাতে শিক্ষা পায়। এছাড়া দেখবে ওই যে যারা খাওয়ার আনতে যায় দেখবে যে গর্ভবতী যেসব মহিলারা রয়েছে তাদের যাতে স্বাস্থ্য সেবা সঠিকভাবে তারা পায়, তারা যাতে খাবার সঠিক পায়, এগুলো মেনলি আইসিডিএস কর্মীদের কাজ। ঠিক আছে? পড়ানো বা টিচারের কোনো কাজ নয়। কিন্তু বাচ্চারা যাতে সঠিকভাবে পুষ্টি সরবরাহ তাদের হয়। যখন প্রেগন্যান্ট থাকে তখন দেখবে ফলিক অ্যাসিডের ট্যাবলেট দিতে হয়। তারপরে দেখবে বাচ্চা হয়ে যাওয়ার পর তাদেরকে খেঁচুড়ি দেওয়া হয়, তারপরে ডিম দেওয়া হয়। তোমরা যারা প্রত্যেক কম বেশি দেখেছো, গ্রামে বসবাস করো দেখেছো। এগুলো যে যার বাচ্চা হওয়ার সময় এগুলো লক্ষ্য করেছো। এগুলো দেয়া হয়ে থাকে। এই কাজ মূলত আইসিডিএস কর্মীরাই করবে। সহায়িকারা কি করবে? সেখানে সাহায্য করবে। এবার যেটা সবার সবচেয়ে পছন্দের প্রশ্ন যে, "স্যার বেতন কত টাকা?" এটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আল্টিমেটলি যা হবে পরীক্ষা, চাকরি পাও, যাই পাও সবার একটাই উদ্দেশ্য, মানে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে বেতন, সেলারি। কারণ সেটা ছাড়া তো কোনো ব্যাপার নেই। তো সেটাও আমাদের জানতে হবে। এবার সেলারির ক্ষেত্রে সবাদের একটা জিনিস বুঝতে হয় যে সেলারি অনেকে বলে সে এত টাকা সেলারি পায়, ও এত টাকা সেলারি পায়। পুরো যে সেলারি বা বেতন হয়, সেই সেলারি বেতন কিন্তু এক রকমের হয় না। এর মধ্যে একটা জিনিস হয় বেসিক পে, আর একটা হয় তার সাথে এক্সট্রা অ্যালাওয়েন্স মানে তোমার খরচ। মানে বুঝিয়ে দিচ্ছি কি বেসিক পে মানে যেটাকে অ্যাকচুয়ালি তোমার সেলারির লোয়ার মানে যেটা তোমার সেলারি বলতে পারো। যেটা আসল তোমার এত টাকার জন্য এত টাকা বেতন পাচ্ছ। সেটা কত টাকা হয়? সেটা হবে ৳১৩,০০০। ১৩,০০০ থেকে ১৪,০০০ বলতে পারো। ১৩ থেকে ১৪,০০০ টাকা বেতন হবে। বলে স্যার মাত্র ১৩ থেকে ১৪,০০০ টাকা? স্যার আমি তো দেখলাম অনেক জায়গায় বলছে স্যার বেতন হবে ২৫,০০০ টাকা। অনেকে বলছে স্যার ২১,০০০ টাকা বেতন হবে। তাহলে কি স্যার ভুল কথা বলছে? একদম না। যে বলেছে দুটোই বলেছে, ঠিক বলেছে। বেসিক পে হবে তার সাথে, সাথে এক্সট্রা অ্যালাওয়েন্সেস থাকে। অ্যালাওয়েন্সেস মানে কি? তোমার এখানে থাকার জন্য ঘর ভাড়া, সেই বাবদ, তোমার যাতায়াত খরচ, ঠিক আছে? যাতায়াতের জন্য তোমার খরচ। তারপর তোমার হচ্ছে মেডিকেল মানে তোমার স্বাস্থ্যের জন্য খরচ, ঠিক আছে? তোমার খাওয়া-দাওয়ার জন্য খরচ। এইভাবে এক্সট্রা অ্যালাওয়েন্স কিন্তু দেয়া হয়ে থাকে। এবং সেইটা যোগ করে টোটাল তুমি মাসের শেষে তোমার বেতন বা সেলারি পাও। অর্থাৎ সেই যোগ করে তোমার সেলারি ২১ থেকে ২২,০০০ টাকা হবে। ন্যূনতম। এটা বেশিও হতে পারে কিন্তু এর থেকে কম হবে না। কারণ সরকারি চাকরিজের ক্ষেত্রে এর থেকে কম সেলারি হয় না। অর্থাৎ ন্যূনতম সেলারি ২১,০০০ অথবা থেকে ২২,০০০ এর সেলারি ন্যূনতম হবে। বেশিও হতে পারে ২৪-২৫ ও হতে পারে। এবার সেটা ডিসাইড যেটা হবে। কিন্তু এই বেতন মানে ২১,০০০ এর নিচে কোনো বেতন হবে না। তার মানে বেতনের মধ্যে কিন্তু এই দুটো জিনিস কিন্তু থাকে। বেসিক পে আর অ্যালাওয়েন্স। এবার যারা হাসব্যান্ড চাকরি করে তাদেরকে জিনিসটা বলবে, তারা জিনিসটা সম্পর্কে জানে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্যাপার। ঠিক আছে? এবার প্রশ্ন আসবে, "স্যার আমার বয়স তো এত হয়ে গেছে, আমি কি পরীক্ষা দিতে পারবো?" এরকম একটা ব্যাপার-স্যাপার চিন্তা ভাবনা রয়েছে। তাহলে সুপারভাইজার যারা হয় যাদের কথা বললাম তারা গ্র্যাজুয়েশন পাস করতে হয় এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা হয়। অর্থাৎ আইসিডিএস এর যে কর্মীদের তত্ত্বাবধান সবকিছু তাদের পরিষেবার দায়িত্ব তাদের থাকে। এইটা কিন্তু প্রচুর হাই লেভেলের চাকরি হয় এবং এখানের পরীক্ষার প্রশ্নের মানও যথেষ্ট টাফ হয়। এর যে রিক্রুটমেন্ট, এর যে নিয়োগ এটা সম্পূর্ণ আলাদাভাবে হয়। এবং এখানে যারা পরীক্ষা দেয়, ক্যান্ডিডেট যেসবরা পরীক্ষা দেয়, তারা কিন্তু যথেষ্ট হাইলি শিক্ষিত। প্রচন্ড বেশি শিক্ষিত। যারা এরকম নয় যে আমিও তো স্যার গ্র্যাজুয়েশন পাস করছি, আমিও পরীক্ষা দেব। দিতেই পারো। কিন্তু সুপারভাইজার এ কোনদিন চাকরি পাবে না। কনফার্ম। কেন বলো তো? কারণ এই আইসিডিএস সুপারভাইজার এ যারা পরীক্ষা দেয়, তারা ডব্লিউবিসিএস বলো বা আমাদের পিএসসি বলো, বড়, বড় পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নেয়। কারণ এর সেলারি ৳৪২,০০০ থেকে স্টার্ট হবে। 42,000 মানে দেখতে পাচ্ছ তোমরা যে সেলারি পাবে তার ডবল সেলারি এখান থেকে পাবে। অর্থাৎ এর সেলারি প্রচন্ড বেশি হাই থাকে। সেই কারণে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু যথেষ্ট টাফ হয়। ঠিক আছে? অর্থাৎ এটার কথা বাদ দিয়ে তোমরা যারা পড়বে তারা কর্মী আর সহায়িকার জন্য আমাদের এই মুহূর্তে ব্যাচ হবে। কারণ সুপারভাইজারের ব্যাচ যদি আমরা করি, করব যখন বেরোবে তখন আমরা করব। সেখানের যে যোগ্যতা বা সেখানের ক্লাসের লেভেল কিন্তু অনেক বেশি হাই হবে কর্মী সহায়িকার থেকে অনেক বেশি। মানে আমি যদি এখন আইসিটি সুপারভাইজারের প্রশ্ন বা ক্লাস তোমাদের করাতে থাকি ক্লাসের জন্য, তাহলে কিন্তু তোমাদের মাথার উপর দিয়েই পুরো যাবে, একটুও মাথায় কিছু ঢুকবে না। কারণ সেখানে পরীক্ষার স্ট্যান্ডার্ডই আলাদা হবে।
ঠিক আছে? এবার কত বয়সে পরীক্ষা দিতে পারবে? দেখো মিনিমাম 18 বছর বয়স হলেই দিতে পারবে। সবার নিশ্চয়ই 18 পেরিয়ে গেছে। তো সমস্যা নেই, 18 বছর মিনিমাম দিতে পারবে। ম্যাক্সিমাম এজ ৩৯ বছর। বলবে স্যার আমার তো ৪২ হয়ে গেছে, তাহলে কি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবে। কেন? কারণ এই ৫ বছর বাড়ানো হয়েছে চাকরিতে। তার মানে বলবে আচ্ছা স্যার তাহলে এবছর নয় স্যার আমি ২ বছর পরে স্যার আমি পরীক্ষা দেব। কারণ স্যার এখন আমার বয়স ৪০ বছর। তাহলে ২ বছর পরে যখন পরীক্ষা দেব তখন ৪২ হয়ে যাবে। তখন আমি স্যার পরীক্ষা দেব। এখন আমি দেব না। দিতে পারবে না। কেন পারবে না? কারণ এই যে ৫ বছর বাড়ানো হয়েছে, এটা কিন্তু পরবর্তী ২ বছরের জন্য বাড়ানো হয়েছে। কারণ আগের সরকার যেহেতু কোনো নিয়োগ করেনি, সেই জন্য বর্তমান সরকার কি করেছে, এই যে নিয়োগ মানে বয়সের যে ঊর্ধ্বসীমা, কারণ অনেকেরই দেখো ১০ বছর ১৫ বছর পরীক্ষা দিতে না পারার জন্য অনেকেই দেখো পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এবার সবাইকে তো আর বয়স তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কেউ যদি বলে সে সিনেমার মতো ডায়ালগ, "আমার ১০ টা বছর ফিরিয়ে দাও, আমার ১৫ টা বছর ফিরিয়ে দাও।" সিনেমার ডায়ালগ বললে তো হবে না। কারণ সেগুলো তো কারো পক্ষে সম্ভব নয়। তাহলে কি করতে পারে সরকার? সরকার একটা কাজই করতে পারে, বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা বাড়িয়ে দিতে পারে। একটা পোস্ট যেটা ৩৯ বছরের দিতে পারে, সেটাকে বাড়িয়ে ৪৪ বছর পর্যন্ত করা হয়েছে। কিন্তু এটা কিন্তু পরবর্তী ২ বছরের জন্য হবে। মানে পরবর্তী ২ বছরের মধ্যে যে পরীক্ষা হবে, সেই সমস্ত পরীক্ষাতে যারা ৪৪ বছর পর্যন্ত রয়েছে, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। কিন্তু যখনই ২ বছর পেরিয়ে যাবে মানে ২০২৯ সাল যখন এসে যাবে, তখন কিন্তু আবার এই পরীক্ষার যে যোগ্যতা, সেটা ৩৯ বছরেই চলে যাবে। অর্থাৎ যত পরীক্ষা অনেকে যারা ভাবনা চিন্তা করছো, এই পরবর্তী ২ বছরে কিন্তু অনেক নিয়োগ তোমাদের ক্ষেত্রে হবে। তার একাধিক কারণ রয়েছে। সবকিছু এই মুহূর্তে বুঝতে পারবে না যে কেন বলছি যে একাধিক নিয়োগ হবে। স্কুল থেকে শুরু করে একাধিক স্কুলের একাধিক পদে নিয়োগ হবে। এই মুহূর্তে সব পদ তোমাদের বললেও তোমরা বুঝতে পারবে না। কিন্তু ক্লাস হতে, হতে আমি তোমাদেরকে আলোচনা করব আরো কি, কি ধরনের নিয়োগ হবে যেগুলো তোমরা পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র যে ICDS এর ব্যাপার সেরকম নয়। পঞ্চায়েতের জন্য পড়া হবে, পঞ্চায়েতের জন্য পড়তে পারবে। আরো এক্সট্রা কিছু নিয়োগ হবে। সেগুলো আমি আস্তে, আস্তে জানিয়ে দেব। যখন হবে সেই সময় আমি অবশ্যই তোমাদের ইনফর্ম করে দেব। দেখো এটা হচ্ছে এই ব্যাপার। এবার যারা SC/ST রয়েছে মানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা রয়েছে, যাদের কাস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে সবসময়ই এই রিল্যাক্সেশনটা রয়েছে। ৫ বছরের রিল্যাক্সেশন রয়েছে। ৫ বছর তারা এক্সট্রা এই চাকরি মানে চাকরির পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ যারা তাহলে দেখো, তাহলে কতটা তাদের বাড়লো দেখো। মানে ৪৪ বছর এমনিতে রয়েছে সরকারের ঘোষণা অনুযায়ী। আরো পরবর্তী ৫ বছর মানে ৪৯ বছর পর্যন্ত দিতে পারবে। এবার ৪৯ বছর পরে পরীক্ষা দিয়ে তুমি ৬০ এ গিয়ে রিটায়ার করবে, কি আর লাভ হবে? আর ওই বয়সে গিয়ে তো আর সেই ধরনের যে একটা ফোকাস বা পড়াশোনা সেটা তো থাকে না। কিন্তু রয়েছে। এবার আমি এখানে তোমাদেরকে একটা জিনিস খুব ভালো ক্লারিটি বা ক্লিয়ারিটি দিতে চাই যে SC/ST যারা রয়েছে তাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। যেটা অনেকের হয়তো জানা নেই, যে মনে করেছে SC/ST আমি। এবার এটা অনেকে হয়তো শিক্ষিত নয়। অনেকেই এখানে আছো যে খুব বেশি হয়তো জানো না। তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক কম নাম্বারে তোমরা পাস করতে পারবে। কিরকম? কম নম্বরে তোমরা চাকরি পাবে বা পাস করতে পারবে। কি ব্যাপারটা? একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে পাস করতে পারবে। দেখো, পরীক্ষা যেটা হবে সেটা ১০০ নাম্বারের পরীক্ষা একটা হবে। ঠিক আছে? ১০০ নাম্বারের একটা পরীক্ষা হবে। সিলেবাস কি আমি আলোচনা করছি একটু পরে। তো ১০০ নাম্বারের যে এক্সাম হবে সেখানে কোনো জেনারেল স্টুডেন্ট তাকে যদি ধরো পাস করতে তাকে হয়তো ৭০ পেতে হবে। হয়তো ধরো ৭০ যদি ৭০ সে পায় তাহলে সে পাস করতে পারবে। তার কম পেলে সে পাস করতে পারবে না। কিন্তু যখনই সে একজন SC বা ST হবে, সে সেটা ৩০ নাম্বারে পাস করতে পারবে। অর্থাৎ সে যদি ৩০ পেয়ে যায় তাহলেই সে পাস হয়ে যাবে। যেখানে একজন জেনারেল স্টুডেন্টকে ৭০ নম্বরে পাস করতে হবে। তাহলে সঙ্গে, সঙ্গে মনে হবে ইস! তার মানে SC/ST যারা রয়েছে সব আমাদের সিট খেয়ে নিচ্ছে। এটা অনেকের মনে হতে পারে। যে হ্যাঁ, সে ৩০ নাম্বার পেয়ে চাকরি পেয়ে গেল কিন্তু আমি ৭০ নাম্বার পেয়ে চাকরি পেলাম না। অনেকের মনে দেখবে আক্ষেপ রয়েছে। এই কথাটা নিজেরাও অনেক জায়গায় ব্যবহার করেছ। তাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই, এটা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার, যে ৩০ নাম্বার ৭০ নাম্বারের ব্যাপার। অর্থাৎ যারা ধরো জেনারেল স্টুডেন্ট তাদের জন্য একটা চেয়ার রয়েছে, লাল রঙের চেয়ার। আর যারা SC/ST রয়েছে তাদের জন্য একটা চেয়ার রয়েছে যেটা নীল রঙের চেয়ার। অর্থাৎ তুমি যে স্টুডেন্ট, তুমি যদি একজন জেনারেল ক্যাটেগরি স্টুডেন্ট হও, তোমার জন্য লাল চেয়ারই হবে। আর যারা SC/ST হবে তাদের জন্য নীল চেয়ারই হবে। তার মানে SC/ST দের সঙ্গে তোমার কিন্তু কোনো ডিভিশন নেই।
মানে তুমি তার সাথে কোন রকমের কম্পিটিশন করতেই পারো না। সে 30 এ পাবে। কিন্তু তোমার সিট কখনোই কোনো জেনারেল স্টুডেন্ট সে গিয়ে এসসি/এসটির চেয়ারে মানে তার সেখানে গিয়ে বসে যেতে পারবে না বা তার চাকরি পাবে না বা কোনো জেনারেল স্টুডেন্ট সেও কিন্তু এসসি/এসটির চাকরি পাবে না। অর্থাৎ যাদের এসসি/এসটি রয়েছে বা জেনারেল রয়েছে তাদের চাকরির যে ভাগ সেটা সম্পূর্ণ আলাদা। কাজ একই করবে। কিন্তু প্রত্যেকের জন্য সিট আলাদা রয়েছে। যদি ১০০ টা সিটের জন্য নিয়োগ হয়, সেই ১০০ টা সিটের মধ্যে এসসি/এসটির জন্য ২০ টা সিট থাকবে। এসসিদের জন্য ২০ টা, এসটিদের জন্য ১৫ টা, আর ওবিসি তে এখন থাকবে না। এবার বাকি জেনারেলের জন্য তোমার ধরো আ আ ৩৫ তাহলে ৬৫ টা সিট তোমার থাকবে। তাহলে এভাবে সিট থাকবে। তাহলে এই ৬৫ টা সিটে কোনো এসসি/এসটি এসে বসতে পারবে না। আর এই ২০ টা সিটে কোনো এসটি এসেও বসতে পারবে না। আর এই ১৫ টা সিটে কোনো জেনারেল গিয়েও বসতে পারবে না। মানে প্রত্যেকের সিট সংখ্যা আলাদা করা রয়েছে। অর্থাৎ কেউ কারো সাথে কিন্তু কোনো কম্পিটিশন নেই। অর্থাৎ কেউ যদি ভাবো হ্যাঁ, দুজন যদি জেনারেল ক্যান্ডিডেট ভাবো, তাদের মধ্যে একটা রাইভালরি রয়েছে যে তুমি পাবে, আমি পাবো না, তোমাকে বলব না, আলাদা কথা। কিন্তু কারো এসসি/এসটির সঙ্গে জেনারেলের কিন্তু কোনো বিভেদ নেই। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ফলে পাশাপাশি যদি কেউ কারো পরিচিত থাকে অবশ্যই তার সাথে আলোচনা করো। তাহলে পড়াশোনাটা বেটার হবে। নাহলে কিন্তু পরীক্ষা যখন দিতে যাবে তখন কিন্তু সুবিধা পাবে না। কারণ এরকম নয় যে আমি পড়ছি, আমি পড়েই যাচ্ছি। তুমি যতই পড়ো তোমার পড়া হবে না। যতক্ষণ না তুমি আলোচনা করবে। ঠিক আছে? এবার কিভাবে হবে পরীক্ষার প্রসেস? ১ম এ একটা লিখিত পরীক্ষা হবে রিটেন এক্সাম। তবে এই রিটেন এক্সামটা সম্পূর্ণভাবে কিন্তু এমসিকিউ মডেলে হবে। তোমরা বিভিন্ন হয়তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেছো বা আজকের দিনে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বহু রকম আলোচনা করছে যে এই হবে, সেই হবে, এই হবে, সেই হবে। বহু রকমের ব্যাপার আছে। স্যার একটা প্রবন্ধ রচনা পড়েছি, স্যার একটা হচ্ছে পড়েছি, ও পড়েছি, হ্যানা পড়েছি, ত্যানা পড়েছি, কিছুই হবে না। পুরো পরীক্ষাটাই হবে এমসিকিউ মেথডে। এমসিকিউ মেথড মানে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের ৪ টে অপশন থাকবে। মানে ১ নাম্বার অপশন, ২ নাম্বার অপশন, ৩ নাম্বার অপশন, ৪ নাম্বার অপশন। ৪ টে করে অপশন থাকবে। কোনটা হবে সেটাকে তোমাকে এরকম গোল করে দিতে হবে, ফিল আপ করতে হবে। বলবে স্যার তাহলে তো সহজ। কিন্তু বাবা তুমি যদি উত্তর না জানো, গোল করবে কোথা থেকে? তাহলে সেই গোল করার জন্য তোমাকে আগে জানতে হবে। তোমার একটা প্রশ্ন দিল যে কবে বাবর হচ্ছে এবারে পানিপথের যুদ্ধ কবে করেছিল? তাহলে তোমাকে অপশন দিল ৪ টে। এবার তুমি যদি না জানো, তুমি একটা যাই হোক মেরে দিলে। তাহলে তো হবে না। তোমাকে জানতে হবে বাবর ১৫২৬ সালে পানিপথের ১ম যুদ্ধ করেছিল। তাহলে সেই উত্তরটা যদি জানো, তাহলে তুমি সঠিক গোল দিতে পারবে। নাহলে তুমি দিতে পারবে না। মানে ব্যাপারটা সেই যে তোমাকে পড়তে হবে, শুধু এক্সট্রা লাভ একটাই কি তোমাকে শুধু গোল করতে হবে। ঠিক আছে? কিন্তু এরকম নয় যে সহজ। এই গোল করাটা আরো বেশি কঠিন। ঠিক আছে? যে ৪ টে অপশন থাকবে মনে হবে একই রকম। তাহলে রিটেন হবে। তারপরে ভাইভা মানে একটা মৌখিক পরীক্ষা আর ইন্টারভিউ হবে। সেটা ধরো ওই ১০ নাম্বারের থাকবে। তোমার ওই ঘরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন বা তোমার দেখবে যে তুমি কিরকম ভাবে কথা বলতে পারছো না পারছো হবে। তবে এটা নাও হতে পারে। এটা আমার যেটা ধারণা সম্ভব হতে এটা নাও হতে পারে। কারণ দেখো যত গন্ডগোল সব কিন্তু এই ভাইভা ইন্টারভিউ নিয়ে। এই যে এসএসসির যে পরীক্ষা হলো, স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হলো, সবাই দেখো অবজেকশন করছে এই ভাইভা ইন্টারভিউতে নিয়ে। কারণ ওখানে দেখো যে আমার যে পরীক্ষা দিল ২ জন ক্যান্ডিডেট। ঠিক আছে? ১৯০ নাম্বারের পরীক্ষা দিল, একজন পেল ৮০, আরেকজন ৯০ নাম্বারের পরীক্ষা দিল, সে পেল ৮৫। তাহলে স্বাভাবিকভাবে যে ৮৫ টার চাকরি হওয়া উচিত। কিন্তু ভাইভা হওয়ার সময় যে ৮০ পেল, তাকে দিয়ে দেওয়া হলো ১০, আর যে ৮৫ পেয়েছিল তাকে দিয়ে দেওয়া হলো ৪। ব্যাস! তাহলে যোগ করলে এ পেয়ে গেল ৯০, এ পেয়ে গেল ৮৯, তাহলে চাকরি পেল। যে ৮০ পেল সে চাকরি পেয়ে গেল। তাহলে গন্ডগোলটা কোথায় হলো? গন্ডগোলটা হয়ে গেল ভাইভাতে। কারণ সে তার পরিচিত, সেইজন্য সে বেশি পেল। আর সে তার পরিচিত নয়, সেইজন্য সে কম পেল। সেই কারণে ভাইভা বা ইন্টারভিউ এটা কিন্তু একটা গন্ডগোলের জায়গা। সরকার কিন্তু এটা নাও করতে পারে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন এ তোমার চেক করা হবে তোমার যে পরীক্ষা যখন ফর্ম ফিল আপ করবে তুমি সঠিক তথ্য দিয়েছো কিনা। তুমি মাধ্যমিক পাস করোনি, বলে দিছো মাধ্যমিক পাস। তাহলে পরীক্ষা কিন্তু দিতে পারবে। এরকম নয় যে তুমি সাপোজ ধরো তোমার ইচ্ছা হয়েছে পরীক্ষা দেবে। তুমি মিথ্যা তথ্য দিয়ে পরীক্ষা দিতে পারো। পরীক্ষা পাসও করে যেতে পারো। কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন এ যাবে তখন কিন্তু তোমার মানে কেস খেঁচে যাবে। ঠিক আছে? এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এবার এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন কিরকম হবে? টোটাল যে মার্কস হবে সেটা ১০০ নাম্বারের একটা পরীক্ষা হবে, ১০ নাম্বারের ভাইভা হবে, ৯০ নাম্বারের রিটেন হবে। এবার এটা যদি সরকার মনে করে যে পুরো ১০০ নাম্বারেরই পরীক্ষা হবে, ১০০ নাম্বারেরই পুরো পরীক্ষা হবে সেটা নিতে পারবে। আর সবচেয়ে বড় কথা পরীক্ষার সময় থাকবে ১.৫ ঘন্টা। মানে ৯০ মিনিট। তা বলবে স্যার অনেক সময়।
এটা অনেক সময় মনে হচ্ছে যখন পরীক্ষা দিতে বসবে তখন দেখবে 100টা প্রশ্ন 90 মিনিট, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 1 নাম্বারও পাবে না। এবার এই প্রশ্নের মধ্যে অঙ্ক থাকবে, ইংরেজি থাকবে, তারপরে জিকে থাকবে, অর্থাৎ অনেক জিনিস থাকবে যেগুলো তুমি পারবে না। সেগুলো তুমি যেমন জানলে তার সাথে, সাথে এই যে গোল করা, এই গোল করা রীতিমতো যদি প্র্যাকটিস না থাকে, গোল করার সঠিক নিয়ম যদি না জানো যে গোল করলে, সাপোজ ধরো একটা গোল করছে, এরকম 4 টে গোল আছে, ওএমআর বলা হয়। তুমি ফিল আপ করলে গোল করার সময় তাড়াহুড়া করে এরকম এতটা গোল করে দিলে, বাকিটা ফাঁকা রেখে দিলে। তোমার কোয়েশ্চেনটাই ক্যানসেল হয়ে গেল। ঠিক আছে? তাহলে তোমার গোল করার সঠিক নিয়ম, কিভাবে গোল করতে হবে, কতটা গোল করতে হবে, গোল যেন বাইরে না বেরিয়ে যায়, সেগুলো তোমাকে জানতে হবে। সেই মেথড কিভাবে হবে সেগুলো আমি ক্লাসে এভাবে দেখিয়ে দেবো। ওএমআর আমি এখানে দেখিয়ে পরীক্ষায় কিরকম ফর্ম ফিল আপ, মানে পরীক্ষা কিভাবে দেবে, ফিল আপ কিভাবে করবে, সব আমি এখানে শিখিয়ে দেবো। অর্থাৎ কোনো চাপ নেই, পরীক্ষার জন্য যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র জানার প্রয়োজন সব কিন্তু আমি এখানে বলে দেবো। ফর্ম ফিল আপ সময়ে কোনো অসুবিধা থেকে শুরু করে, পড়া থেকে শুরু করে সবকিছুর প্রবলেম আমি সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে? এবার সিলেবাস। কি পড়তে হবে? সিলেবাসের মধ্যে দেখো, যারা আইসিডিএস কর্মী আর সহায়িকা রয়েছে তাদের ক্ষেত্রে 30 নাম্বারের থাকবে বাংলা এবং ইংরেজি। এবার এক্ষেত্রে বাংলা হয়তো নাও থাকতে পারে। কেন নাও থাকতে পারে? তার বড় কারণ হচ্ছে, বাংলা থেকে যদি প্রশ্ন থাকে সেটা হবে বাংলা ব্যাকরণ। এটা কিন্তু নাও ইনক্লুড করতে পারে, আবার ইনক্লুড করতেও পারে। এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। কেন? তার কারণ বাংলা ব্যাকরণ পঞ্চায়েতের সিলেবাসের ক্ষেত্রে বলেছে যে পঞ্চায়েতের সিলেবাসে বাংলা ব্যাকরণ থাকবে। কিন্তু এখনো কিন্তু কোনোটা অফিসিয়ালি কিছু বলেনি। অর্থাৎ এই কারণে বাংলা থাকতেও পারে, নাও থাকতে পারে। সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ঠিক আছে? আর ইংলিশ, সেটা আশা করা যায় থাকবেই। কারণ ইংলিশটা, মানে যে ইংলিশের মধ্যে তোমার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে, ফ্রেজাল ভার্ব থেকে শুরু করে, সেন্টেন্স কারেকশন থেকে শুরু করে এই ধরনের কিছু থাকবে, সেগুলো বলা হবে। এরপরে অঙ্ক অবশ্যই সেখানে থাকবে, পুষ্টি জনস্বাস্থ্য পড়তে হবে, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলী পড়তে হবে। এবার এই যে সবগুলো রয়েছে এর মধ্যে যে দুটো মানে একদম 100% থাকবে, সেটা হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য। এটা একদম 100% থাকবেই থাকবে, এবং সাধারণ জ্ঞান এবং জিকে যেটা হয় সেটা 100% থাকবে। মানে এটা কনফার্ম থাকবে। এটা কেউ কোনো সিলেবাস যতই পরিবর্তন করুক, এই দুটো জিনিস কখনো পরিবর্তন হবে না। তবে যদি পরিবর্তন হয়, সেটা হচ্ছে বাংলা থাকতেও পারে, নাও থাকতে পারে, ইংলিশ থাকতেও পারে, স্যার নাও আপনার থাকতে কথা পারে। শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার আবার আমার কথা কি শোনা যাচ্ছে না বাকিদের? না স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, যার শোনা শোনা যায়, যাচ্ছে স্যার। যার শোনা যায়নি তাহলে হয়তো নেটওয়ার্কের ইস্যু হয়েছে, দেখো। ঠিক আছে? নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, একবার চেক করে নাও। আচ্ছা, তো পুষ্টি জনস্বাস্থ্য এবং সাধারণ জ্ঞান, মানে আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু 100% কনফার্ম থাকবে। এটা একদম 100% ব্যাপার। কিন্তু ম্যাথ হয়তো নাও থাকতে পারে, আর যদিও থাকে খুব সাধারণ অঙ্ক থাকবে। এরকম নয় যে প্রচুর কঠিন কিছু অঙ্ক করতে হবে, সেরকম নয়। খুবই সাধারণ কিছু অঙ্ক থাকবে। আর ইংলিশ বা বাংলার ক্ষেত্রে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আশা করছি থাকবে। কারণ এরা যে সিলেবাসটা করবে সেটা পঞ্চায়েতের সিলেবাসকে মাথায় রেখেই করবে। অর্থাৎ পঞ্চায়েতের সিলেবাস আর অঙ্গনবাড়ির যে সিলেবাস, এটা কিন্তু একই সিলেবাস হবে। কারণ এইরকম পরীক্ষা প্রথমবার এই লেভেলের হচ্ছে। দুটোর লেভেল একই, সেই কারণে সিলেবাসও একই হবে। অর্থাৎ সুবিধা দেওয়ার জন্যই সরকার কিন্তু চেষ্টা করছে। অর্থাৎ আশা করা যায় যে এই সেম সিলেবাস, তবে পঞ্চায়েতের সময় পুষ্টি জনস্বাস্থ্য এই টপিকটা থাকবে না। এর জায়গায় হয়তো এর মার্কস গুলো বেড়ে যাবে। যে তখন ইংলিশ থাকবে, ইংলিশও থাকবে, বাংলাও থাকবে, পুষ্টি জনস্বাস্থ্যটা বাদ চলে যাবে। তাহলে পুষ্টি জনস্বাস্থ্য এটা আইসিডিএস এর ক্ষেত্রে কনফার্ম টপিক থাকবে। আর যারা সহায়িকা রয়েছে তাদের জন্য এই পুষ্টি জনস্বাস্থ্যটা থাকবে না, এটা পড়তে হবে না। তবে পুষ্টি জনস্বাস্থ্য না থাকলেও যে সাধারণ জ্ঞানের মধ্যে পুষ্টি সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে, যেমন আইসিডিএস এর পুরো নাম কি, ঠিক আছে, আইসিটির পুরো নাম কি, এই ধরনের, বা কি কাজ করে থাকে, কিছু প্রশ্ন থাকে। অর্থাৎ এরকম নয় যে পুরোটা বাদ চলে যাবে, কিন্তু যতটা গুরুত্বপূর্ণ ভাবে কর্মীদের জন্য প্রশ্ন থাকবে, ততটা গুরুত্বপূর্ণ ভাবে আইসিডিএস সহায়িকাদের ক্ষেত্রে থাকবে না। অর্থাৎ আইসিডিএস সহায়িকার পরীক্ষা অনেকটাই কিন্তু সহজ হবে আশা করা যায়। এবার সবচেয়ে বড় কথা যেটা আমি তোমাদের সাথে একটা আলোচনা করতে চাই, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা কি, যে এই যে পড়বে বা পরীক্ষা দেবে, অনেকে এখানে আছো, ক্লাস করছো, বা যাদের সাথে আমাদের অনেকের কথা হয়েছে, তারা অনেকে সিদ্ধান্ত নিয়েছো না, বাড়ির লোক ঠিক বলছে না, পড়তে না বলছে। আবার অনেকের বাড়ির লোক আছে, তারা বলছে, দূর, পরীক্ষা দিয়ে কি হবে,
বা চাকরি করে কি হবে? অনেকের মনে আছে। অনেকের গার্জেন এরকম মনে করছে, অভিভাবক মনে করছে, তার স্বামী মনে করছে, তার বাবা মনে করছে, অনেক রকম ব্যাপার আছে। কারো মনোভাব তো আমি পরিবর্তন করতে পারব না। কারণ আমি কারো সাথে পরিচিত নয়। এবার এখানে আইসিডিএস এর পড়াটা তোমাদের মেয়েদের জন্য কেন জরুরি? সেটা আমাদের বুঝতে হবে। যখন কোন জিনিসের তোমরা মূল্য পাবে না, যে হ্যাঁ, আমি এই জিনিসটা কেন করছি? ততক্ষণ সেই জিনিসের প্রতি ইন্টারেস্ট বলো বা যেটাকে আমরা বলব যে একটা চাহিদা, সেটা কিন্তু হবে না। যে আমি এখান থেকে করে আমি কি পেলাম? তুমি এই যে ফর্ম ফিল আপ অন্নপূর্ণা ভান্ডারে করেছো, টাকা পাবে বলেই করেছো। তোমাকে যদি বলে ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু কোনো টাকা দেওয়া হবে না। তাহলে কেউ যেত? কেউ যেত না। কারণ টাকা দেবে বলেই না ফর্ম ফিল আপ করেছি। সেরকম ব্যাপার। তো এখানেও ব্যাপারটা যে আইসিডিএস এর যে পরীক্ষা দেব, আমার ইচ্ছে করছে যে আমার যে টাকার দরকার নেই। অনেকের হয়তো মনে হতে পারে যে না আমার টাকার দরকার নেই। যে আমি চাকরি করতে চাই না। আমি মনে করি যারা পরীক্ষা দিতে চাও না, তারাও কিন্তু পরীক্ষা মানে তাদেরও এই পড়াটা দরকার। কেন? তার কারণ চাকরি হয়তো অনেকে এখানে যারা এখানে পড়ছো বা যেখানেই পড়ছো সবাই কিন্তু পাবে না। কিন্তু একটা জিনিস কনফার্ম যে তোমাদের প্রত্যেকের ছেলে বা মেয়ে বাচ্চা হবে। কারো হয়ে গেছে বা কারো হবে। এবার আজকালকার বাচ্চাদের যে মানে কি বলবো? মানে যাকে বলবো তারা কতটা স্মার্ট সেটা বুঝতে পেরেছো। তোমাকে একটা ভুল বুঝিয়ে দেবে। একটা মানে আমরা ছোটবেলা থেকে বলে এসেছি যে, "তুমি বেশি জানো। আমি পড়ছি, আমি জানি, তুমি বেশি জানো।" এটা আমরাও বলে এসেছি এবং আজকের দিনে তোমাদেরকেও তোমাদের বাচ্চারা সেই কথাই বলছে। যদি তুমি শিক্ষিত হও সেই কথাটা বলতে পারবে না। কিন্তু তুমি যদি কম শিক্ষিত হও বা হয়তো ক্লাস 5 পড়েছো, 6 পড়েছো, ছেড়ে দিয়েছো, তখন তোমাদের একটা কথা বাচ্চা মুখের উপরে বলে দেবে, "তুমি পড়াশোনা করেছো, তুমি বেশি জানো।" এই কথাটা বাচ্চারা মুখের উপরে বলে দেবে। কিন্তু আজকের দিনে সেই সুবিধাটা কি জানো তো? এখানে পড়ার ফলে তোমরা যখন এই নলেজটা অ্যাকোয়ার করবে, তোমরা তোমাদের বাচ্চাকে পড়াটা ধরতে পারবে। যে হ্যাঁ, যে দেখ এইটা আমিও পড়েছি, তুইও পড়েছি। দেখ তুই বল তাহলে এর উত্তরটা কি হবে? সে দেখবে পড়াশোনার একটা গতি বেড়ে যাবে। এটা আমি ভাবছো যে স্যার আমি বলছি এরকম। আমাদের পাড়াতেই এই একজন হচ্ছে এরকম রয়েছে। হয়তো এখন ক্লাসের মধ্যে তিনি রয়েছেন। তো যাই হোক, তো যবে থেকে এটা ঘোষণা হয়েছে বা বলেছি, তবে থেকে তিনি আগে থেকেই পরীক্ষার এই আজকের ক্লাস হওয়ার আগে থেকেই তিনি পড়াশোনা শুরু করেছেন। এবার পড়াশোনা যখনই শুরু করেছেন তার যে ছেলে, সে ক্লাস 8 এ পড়ে। ঠিক আছে? এবং আমার কাছে আলাদা করে প্রাইভেট ভাবে টিউশনিও পড়ে। ঠিক আছে? প্রাইভেট টিউশনও আমার কাছে পড়ে। এবার তার মাও আমার কাছে পড়ছে। তাহলে ভাবতে পারছো যে তার ফ্যামিলি যারা তার মা এবং ছেলে দুজনেই আমার কাছে পড়ছে। এবার এখানে লাভটা কি হয়েছে? সে ১ম এ বলছে, "স্যার আমরা ৯টা ৯:৩০ এসে ঘুমিয়ে যাই। কেন? যে স্যার পড়া-টড়া হয়ে যায় আমরা তো সারাদিন তার মা কাজকর্ম এদিক ওদিক করে। মানে টায়ার্ড হয়ে যায়। টায়ার্ড হয়ে যাওয়ার পরে আর কি করবে? ইচ্ছে করছে না গিয়ে শুয়ে পড়েছে। বাচ্চা দেখলো মা শুয়ে পড়েছে, সে কি করেছে? সেও কিছুক্ষণ পরে শুয়ে পড়েছে। একটু এদিক ওদিক বই-টই ঘেঁটে-টেটে সেও শুয়ে পড়েছে। দেখো সব স্টুডেন্ট এরকম হবে না যে মা-বাবা ঘুমিয়ে গেছে সে পড়তে বসবে এরকম তো সব স্টুডেন্ট হবে না। অনেকে আছে কিন্তু আবার অনেক স্টুডেন্ট আছে যারা মা-বাবা যদি মানে না ঘুমিয়ে গেলেও তারা পড়ে। যেমন ছোটবেলা থেকে আমরা এরকম করেছি। মা-বাবা সবসময় ৯টা ৯:৩০ টায় খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আমি 12:30 ১টা পর্যন্ত আমি পড়ি। আমার চিরকালই রাত জাগার অভ্যেস রয়েছে। কিন্তু সেখানে সে ঘুমিয়ে যাওয়া সে ৪ দিন ধরে আমাকে বলছে, তারা এসেই বলছে যে, "আমরা মা আর ছেলে মিলে রাত্রি ১২টা পর্যন্ত স্যার পড়ছি। আলোচনা করছি।" তাকে বলছি, "আমি পড়ছি, তুই পড়। তোর পড়া আমি ধরবো, আমার পড়া তুই ধরবি।" একে অপরের সাথে যে পড়াশোনা করছে, এর ফলে কি হচ্ছে যে মা ছেলের মানে যে পড়াশোনা সেটাই হচ্ছে। এই একটা জিনিস চিরকাল মনে রাখবে, কারো বাবা শিক্ষিত, মা অশিক্ষিত, ছেলে কিন্তু অশিক্ষিত হতে পারে। কিন্তু কারো মা শিক্ষিত কিন্তু তার ছেলে কোনদিন অশিক্ষিত হতে পারবে না। কারণ শিক্ষা প্রকৃত যে ১ম যে শিক্ষা একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। ওইজন্য আজকের দিনে মায়ের শিক্ষাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এখানে চাকরিটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এটা যদি চাকরি পাও খুবই ভালো কথা। কিন্তু সবচেয়ে বড় কথা এটাই যে তুমি যদি শিক্ষিত হও, তুমি তোমার বাচ্চাকে মানে তোমার ছেলে বা মেয়ে যেই হবে বা হয়েছে তাকে তুমি শিক্ষিত করতে পারবে। এই কারণের জন্যই পড়াটা দরকার। This is the value for education. এই কারণেই শিক্ষাটা দরকার। এবার তোমরা যদি শিক্ষাটাকে শুধু এটাই মনে করো যে আমি তো পারব না, আমি চাকরি করতে পারব না, যে আমি হয়তো অত যোগ্যতা নেই, আমি পাবো না, তাই জন্য আমি পড়বো না। তাহলে দেখো কোনো অসুবিধা নেই। এবার নিজেরাই একটা জিনিস বুঝতে পেরেছো যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা এর আগে যখন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পেতে, তার আগে যবে থেকে পাওনি তার আগে তোমাদের সিচুয়েশন কেমন ছিল, তার পরে কেমন সিচুয়েশন হয়েছে। মানে নিজের টাকা সবসময় নিজের টাকাই থাকে।
অর্থাৎ তোমরা মানে চাকরি পেলে একটা জিনিস বুঝতে পারবে যে নিজে ইনকাম করলে নিজের যে ভ্যালু সেটা বাড়ির যে স্বামী বলো বা নিজের ছেলে বলো বা শ্বশুর শাশুড়ি বলো বাবা মা বলো সবার কাছে একটা অনেক দাম তোমার বেড়ে যায়। পরিষ্কার কথা। তো সেই কারণের জন্যও কিন্তু এটা প্রয়োজন। এই কারণেই বলছি যদি কোনো সময় ডিমোটিভেট হয়, পড়তে গিয়ে অনেকে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে পড়ছো, পড়তে ভালো লাগছে না। যে ঘুম পাচ্ছে, তখন সঙ্গে এটা ভেবে নেবে যে আমি যেটা পড়ছি, পড়লে আমার কি আমি পাবো? আমি যদি হয় আমি ভালো একটা শাড়ি কিনতে পারবো, বাচ্চার মানে ছেলেমেয়ের জন্য এটা দিতে পারবো, একটা গয়না করতে পারবো। তুমি তোমারটা নিয়েই ভাবো। তোমাকে বলছি না যে তোমাকে সংসার চালাতে হবে। তোমার স্বামী বলো, এবার দেখো যাকে নিজেকে সংসার চালাতে হয়, তার জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যাকে সংসার চালাতে হয় না, তার স্বামী তাকে দেয়, সে নিজের একটা টাকা তার ভ্যালু সবসময় অনেক বেশি থাকে। এই কারণের জন্য পড়াটা ভীষণ প্রয়োজনীয়। ঠিক আছে? এইজন্য এই যে ক্লাসটা তোমাদের আজকে লাইভ করছো, এর রেকর্ডিং তোমরা ক্লাসের পরে গ্রুপে তোমাদের এই ক্লাসের রেকর্ডিংটা আমি প্রোভাইড করে দেব। যারা এখন শুনছো এবার মনে হচ্ছে না এটা আমি আমার হাসব্যান্ডকে শোনাবো বা শ্বশুর শাশুড়িকে শোনাবো বা শোনাতে পারো পুরো ক্লাসের মধ্যে কি আলোচনা হয়েছে তোমরা একে অপরের সাথে শেয়ার করতে পারো, বন্ধু বান্ধবদেরকেও শোনাতে পারো, কোনো সমস্যা নেই। আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে শেয়ার করে নেবে, কোনো সমস্যা নেই। পুরো সবাই সিদ্ধান্ত নেবে যে যারা পড়বে আজকের ক্লাসের পরে সিদ্ধান্ত নেবে কে পড়বে। ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমার সাথে যোগাযোগ করবে, ব্যাচে জয়েন করতে পারো। সোমবার থেকে আমাদের ব্যাচ শুরু হবে। সোমবার দিন ক্লাসের টাইম ওই ৮ টার সময় থেকেই থাকবে। সোমবার, সোমবার, মঙ্গলবার আর শুক্রবার এই ৩ দিন ৮ টা থেকে থাকবে। আমি রুটিন বলে দেবো গ্রুপের মধ্যে, কোনো সমস্যা নেই। এই ৩ দিন ক্লাস থাকবে। সেখানে সমস্ত বিষয় এগুলো আলোচনা হবে। ঠিক আছে? এবার তোমরা সেটা আমাদের আলোচনা করে নেবে, বাড়ির সাথে আলোচনা করে নেবে। এবার তোমাদের যদি মনে হয় সোমবারের মধ্যে যারা জয়েন করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমাদের যে মান্থলি ফিস রয়েছে, সেটা পেমেন্ট করে তোমাদের জয়েন করতে হবে। বাকি যে ডিটেইলস আছে আমাকে WhatsApp এ মেসেজ করবে বা স্যার মান্থলি ফিস কত টাকা করে? ফোন করে নেবে, আমি জানিয়ে দেবো। ঠিক আছে? আমি জানিয়ে দেবো কার কত কি ফিস রয়েছে সেটা আমি জানিয়ে দেবো। এই মুহূর্তে লাইভ ক্লাস এটা বলা সম্ভব নয়। তোমরা এক্সট্রা যেগুলো হবে সেগুলো জেনে নেবে আমার কাছ থেকে। ঠিক আছে? তো এটা ব্যাপার, এই কারণেই আমাদের শিক্ষার দরকার রয়েছে। এবার একটু আমি জানিয়ে দিই যে কি সিলেবাস রয়েছে। প্রথমত ইংলিশের ক্ষেত্রে যেগুলো আসবে সেটা এই যে পার্টস অফ স্পিচ পড়তে হবে, যে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, তারপরে এগুলো পড়তে হবে। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই বেশি থাকে। টেন্স মানে ওই যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স মানে আমাদের বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, অতীত কাল সেগুলো। সেন্টেন্সকে কারেকশন করা আমি শিখিয়ে দেবো কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ভোকাবুলারি শব্দভান্ডার করতে হবে। আর কিছু কম্প্রিহেনশন থাকে, বা তোমাদের থাকতেও পারে নাও থাকতে পারে, দেখা যাক কি পড়ে। কিন্তু যদি থাকে, যা থাকবে মোটামুটি এর মধ্যেই ব্যাপার-স্যাপার থাকবে। আমি সব রকমই শিখিয়ে দেবো। তবে তোমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড সহজ হবে, ফলে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে আমি ক্লাস যখন করাবো। এবার অনেকের মনে হচ্ছে যে না এখন নয় পরে করব। পরেও তোমরা জয়েন করতে পারো, কিন্তু সমস্যা কি হবে যদি পরে জয়েন করো, এই এখন যেগুলো পড়ানো হচ্ছে, একটা জিনিস শুরু থেকে হচ্ছে, যখন কোনো জিনিস শুরু থেকে শেখো তখন সেই জিনিসটা শিখতে সুবিধা হয়। কিন্তু যখন মনে করছো না আমি ২ মাস পরে জয়েন করব, ফর্ম যখন বেরোবে তখন জয়েন করব, তখন দেখবে পরীক্ষার সময় এতটা এগিয়ে এসছে তোমরা কিছু শিখতে পারবে না। ঠিক আছে? কারণ এমনিতে তোমরা ৫ মাস বা ৬ মাস, ৫ মাস মতো সময় পাবে ডিসেম্বর মানে, আর বেশি দিন সময়ও নেই, ৫ মাস থেকে ৬ মাস। এবার পরীক্ষা যদি ডিসেম্বরের জায়গায় জানুয়ারিও হয়, তাও তোমরা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে হয় না শেষের ডিসে দিকে হতে পারে স্যার? এটা বলা, আমি তো বললাম তোমাদের যে ডিসেম্বরে বেরোবে। এবার ফার্স্ট উইক লাস্ট উইক এটা কি এই মুহূর্তে কারোর পক্ষে বলা সম্ভব না। এটা তোমাকে মন্ত্রী এসেও বলবে না। ঠিক আছে? একটা সময় মোটামুটি এই সময়ের মধ্যে পড়ে। ঠিক আছে? তো সেই জন্য সময় কিন্তু প্রচুর পাবে না। যে হ্যাঁ, এখন ২ মাস পরে আমি ২ মাস পরে শুরু করলে তখন কিন্তু আর খুঁজে পাবে না। যে আর তখন শিখতে পারবে না। তখন মনে হবে তাড়াহুড়ো করে এটা পড়ি। আসলভাবে কিছু শিখতে পারবে না। এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে? সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নেবে তাতেই সুবিধা হবে। নাহলে পরে জয়েন করলে নিজেদেরই কম সময় তোমরা পাবে। পরে তোমরা জয়েন করতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের শেখাটা যখন গন্ডগোল হবে, পরে যখন জয়েন করবে তখন দেখবে হায় স্যার, এগুলো স্যার কি হয়েছে? এগুলো তো কিছু বুঝতে পারছি না। মানে হঠাৎ করে যদি তুমি পরে জয়েন করো তখন তুমি কি করে বুঝবে আগের জিনিস? এবার তোমার জন্য নিশ্চয়ই আমি আলাদা করে যারা পড়ছে তাদেরকে বলব না যে আচ্ছা তোমরা বসো তাহলে ওকে আমি সবকিছু বুঝিয়ে দিই। নিশ্চয়ই না। সেই কারণে যারা ১ম এ জয়েন করছো তারা একটা সুবিধা পাচ্ছ ১ম থেকে শেখার। কিন্তু পরে যারা জয়েন করবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। এইজন্য প্রত্যেকে নিজের বাড়ির লোকের সাথে কনট্যাক্ট করো, কমিউনিকেশন করো। তাদের সবাইকে রেকর্ডিং ক্লাসটা দেখাও। কি সুবিধা, কি অসুবিধা। তারপরে সিদ্ধান্ত নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে?
আচ্ছা, এবার যে জিকে এর মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, পশ্চিমবঙ্গ, ভারতের ভূগোল সম্পর্কে পড়তে হবে, ইতিহাস পড়তে হবে। এছাড়া পশ্চিমবঙ্গ, ভারতের ভূগোল পড়তে হবে, সংবিধান পড়তে হবে। কিন্তু প্রচুর ডিটেইলস এ আমরা পড়ব না। আমরা এমন জিনিস পড়ব যেগুলো আমাদের কাজে লাগবে, প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি পড়ব। কিভাবে পড়তে হবে, কি তালিকা পড়তে হবে, কোন বইয়ের কি লেখক, কার কে সভাকবি ছিল, কে কোন বইটা লিখেছিল, কার কি রাজধানী ছিল। এরকম টেবিল ভাবে পড়তে হবে আমি বলে দেব। কিছু সাম্প্রতিক ঘটনা বলি যে আমাদের মুখ্যমন্ত্রী কে রয়েছেন, তারপরে প্রধানমন্ত্রী কে রয়েছেন, অর্থমন্ত্রী কে রয়েছেন, এই রাজ্য সরকার মহিলাদের যে বাস পরিষেবার জন্য কোন প্রকল্প চালু করেছে, এই স্বাস্থ্যসাথী পরিবর্তে বর্তমানে কোন পরিষেবা মেডিকেল ফিল্ডে দেওয়া হয়েছে। এই ধরনের যে প্রশ্ন থাকে সরকার বা কন্যাশ্রীতে কত বছর থেকে মানে কন্যাশ্রী প্রকল্পের অধীনে আসা হয়। তারপরে এরকম কিছু প্রকল্প সরকারি সুকন্যা সমৃদ্ধির যে বলল, এটা বই থাকে পোস্ট অফিসে। সেই বইটা কতদিনের হয়ে থাকে, এই ধরনের কিছু প্রকল্পের প্রশ্ন পারে। এছাড়া সাধারণ বিজ্ঞান, যেখানে প্রশ্ন পড়ে যে কোন ধরনের যন্ত্র, মানে কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। ঠিক আছে? যে বৃষ্টিপাত কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। এই ধরনের প্রশ্ন থাকে। বিভিন্ন ব্যক্তিত্ব, যে ভারতের ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের ১ম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের ১ম তোমার হচ্ছে মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? এই ধরনের ব্যক্তিত্ব আর গুরুত্বপূর্ণ দিন। যে রক্তদান দিবস কবে হয়? জাতীয় বসুন্ধরা দিবস কবে হয়? ঠিক আছে? এইডস দিবস কবে পালন করা হয়? এই ধরনের কিছু জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন থাকবে। যেগুলো কি হবে আস্তে পড়বে যখন, পড়তে দেখবে সব আস্তে গ্রিপের মধ্যে চলে আসছে। ১ম এ মনে হবে স্যার এত কিছু কি করে পড়বো? এইজন্যই বলছি ৬ মাস অন্তত সময় একটা লাগবে। যেখানে পুরো জিনিসটা একবার করতে। এবার তুমি যদি পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর পরে ভাবো তখন ২ থেকে ৩ মাস সময় থাকবে, তখন আর কিছুই করতে পারবে না। কারণ এগুলো তখন সব মানে বমির মতো ঢুকবে আর অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাবে। ফলে সেটা মাথায় রাখতে হবে। এরপর অঙ্ক তো শিখতেই হবে। অঙ্কের মধ্যে কিছু পাটিগণিতের অঙ্ক থাকবে, কিছু বীজগণিত, যেখানে আমরা শতকরার অঙ্ক শিখবো, সরলীকরণের অঙ্ক শিখবো, নাম্বার সিস্টেম শিখবো। ১ম যে চ্যাপ্টার তোমাদের অঙ্কের হবে, যেটা ১ তারিখে ক্লাস হবে, সেটা অঙ্কের ক্লাস হবে। আমি আগে থেকেই বলে দিচ্ছি, সোমবার যারা ব্যাচে জয়েন করবে, তারা মন্ডেতে যে ক্লাসটা পাবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম আলোচনা হবে। সেখানে কি আলোচনা হবে? যে সংখ্যাগুলো মানে আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, কোন সংখ্যা ২ দিয়ে কখন ভাগ যায়, কখন ৩ দিয়ে ভাগ যায়, কখন ৪ দিয়ে ভাগ যায়। যোগ করার পরে ২ অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? ৩ অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? এই ধরনের প্রশ্নগুলো আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে থাকে। সেই বেসিক জিনিসগুলো ১ম দিন ক্লাসে আলোচনা হবে। অর্থাৎ যারা অঙ্কে প্রচুর দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ আমি একদম বেসিক, একদম সবথেকে মানে লো ভাবে যেভাবে যত দুর্বল রয়েছে সবার জন্যই আলোচনা হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই। প্রত্যেকটা ক্লাস Google Meet এ তোমরা লাইভ ক্লাস হবে। আজকে যেরকম ক্লাস করছো, এরকম টোটালি লাইভ ক্লাস তোমরা পাবে। আর এই ক্লাসগুলোর তোমরা কিন্তু রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। মানে আজকের যে ক্লাসটা হচ্ছে এর রেকর্ডিং দেখবে তোমরা যেরকম গ্রুপে পেয়ে গেছো, সেরকম তোমরাও যে পরে ব্যাচে জয়েন করার যে ক্লাসগুলো পাবে সেগুলোর রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। সেগুলো তোমরা গ্রুপে এরকম দিয়ে দেওয়া হবে না। এর জন্য একটা অ্যাপ থাকবে, ক্লাসরুম অ্যাপ থাকবে। সেখানে জয়েন কিভাবে করতে হবে করিয়ে দেওয়া, সেগুলো আমি করিয়ে দেবো। সেগুলো যারা অ্যাডমিশন নেবে তাদেরকে আমি সেগুলো গাইড করে দেবো যে হ্যাঁ, এখান থেকে তোমরা পাবে, রেকর্ডিং পাবে, এখান থেকে পিডিএফ পাবে। আর এই যে পুরো পড়ালাম, এই পড়ানোর যে পিডিএফটা, এই যে বললে স্যার এই যে আপনি এগুলো বলছেন, এগুলো যদি আমরা পেতাম তাহলে ভালো হতো। অবশ্যই পাবে। এর যে পুরো পিডিএফটা পিডিএফ ফর্মে থাকবে, সেগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে। এই ক্লাসের আমি শেয়ার করে দেবো। বাকি ব্যাচে যখন জয়েন করবে সেগুলো ক্লাসরুম অ্যাপের মধ্যে এর তোমরা রেকর্ডিং পিডিএফ সব পেয়ে যাবে। ফলে তোমার যখন মনে হলো ২ মাস পরেও যদি মনে হয়, ইস! শতকরার অঙ্কটা শিখেছিলাম, আজকে মনে আসছে না, ভুলে গেছি। যাই দেখি স্যার ক্লাসে কি বলেছিল, দেখি অঙ্কটা কিভাবে করিয়েছিল। ব্যাস তুমি ঝট করে যাবে, ফোনে ক্লিক করবে, রেকর্ডিংটা প্লে করবে। যেই জায়গাটা মনে হবে সেই জায়গাটা দেখবে। সঙ্গে হয়ে যাবে। এটা অফলাইন ক্লাসের ক্ষেত্রে এটা সম্ভব নয়। স্যারের কাছে পড়তে গিয়েছিলে, কোনো একদিন যাওনি, শরীর খারাপ, ব্যাস সেটা সঙ্গে তোমার গন্ডগোলই রয়ে গেল। সেই কারণে সেটাকে তুমি আর ঠিক করতে পারবে না। কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে এই সুবিধা কি, রেকর্ডিং তোমার সবসময় থাকবে। যেকোনো সময় তুমি ক্লিক করে দেখতে পারো। অনুপাত সমানুপাত তুমি পাবে, গড়ের অঙ্ক করতে হবে, লাভ ক্ষতির অঙ্ক, সরল সুদের অঙ্ক, সময় কার্যের অঙ্ক, সময় দূরত্বের অঙ্ক এবং ডেটা ইন্টারপ্রিটেশন এর অঙ্ক। ডেটা ইন্টারপ্রিটেশন মানে ওই যে বিভিন্ন লেখচিত্রের অঙ্ক হয়। ঠিক আছে? আমি পড়িয়ে দেবো, যখন দেখবে খুব সহজই হয়, এগুলো করতে হবে। আর তারপরে শিশু বিকাশ পুষ্টি থেকে পড়তে হবে, শিশুর বৃদ্ধি বিকাশ সম্পর্কে, মায়ের মানে মায়ের যে পুষ্টি কেন গুরুত্বপূর্ণ, কোথায় অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে, কিভাবে গঠন করা হয়,
আর যে আইসিডিএস আর পোষণ যে অভিযান রয়েছে সেগুলো কি, টিকাকরণ কেমন দেওয়া হয় এবং আমাদের স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি কিভাবে মেনটেন করতে হয়, কি খাবার খেতে হবে, কোন খাবারে কি ধরনের ভিটামিন রয়েছে, তার অভাবে কি ধরনের রোগ দেখা যায়, সেগুলোর জন্য আমরা কোন বয়সে কোন টিকা গ্রহণ করতে হয়, সমস্ত কিছু আইসিডিএস এর এই পুষ্টির মধ্যে আমরা পড়ব। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার-স্যাপার। ঠিক আছে? আচ্ছা, এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো, তারপরে আমি শেষ আর ৫ মিনিট কিছু প্রশ্ন আলোচনা করব, কি ধরনের প্রশ্ন আসবে। বলো, কারো যদি কোনো কোয়েরি বা কোনো প্রশ্ন থাকে বলো। স্যার এটার জন্য কি আমাদের কোনো বই রেকমেন্ড করতে হবে? আচ্ছা, আচ্ছা। বই অবশ্যই খুব ভালো একটা প্রশ্ন করেছো যে বুকস, কোনো বইয়ের প্রয়োজন আছে কিনা? দেখো, এই মুহূর্তে কোনো বই কেনার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এই মুহূর্তে বাজারে তোমরা সঠিক বই পাবে না। কারণ এই মুহূর্তে বাজারে কোনো সঠিক বই নেই যে স্যার এই বইটা পড়বো, এখানে কি পেয়ে যাবো? সঠিক বই এই মুহূর্তে পাবে না। কেন পাবে না? এই মুহূর্তে সঠিক সিলেবাস না থাকলে সঠিক বই কিন্তু তোমরা পাবে না। তো এই কারণে কোনো বই কেনার প্রয়োজন নেই। আমি তোমাদেরকে মেটেরিয়ালস হিসেবে প্রোভাইড করে দেবো। যে যেটা পড়তে হবে, এই যে পুরো কনটেন্ট যে টপিকটা শতকরা কিভাবে অঙ্ক করতে হবে করিয়ে দেওয়া। তারপরে আমাদের কোন প্রধানমন্ত্রী ১ম ছিল এর যে পুরো তালিকা, সেরকম স্টাডি মেটেরিয়াল আমি পিডিএফ ফর্মে তোমাদেরকে দিয়ে দেবো। এতে কি হবে? তোমরা পড়ে নেবে, এক্সট্রা পড়ার দরকার নেই। এবার তোমরা পিডিএফ হিসেবে পড়তে পারো। আর যদি মনে হয় স্যার আমি প্রিন্ট আউট করবো, তাহলে যে যার নিজেরা বাড়িতে ওখানে প্রিন্ট আউটও করে নিতে পারো। অথবা পিডিএফ হিসেবে পড়তে পারো, তোমাদের ইচ্ছে, কোনো সমস্যা নেই। ফোনেও পড়া যায়, প্রিন্ট আউটও করতে পারো, তোমাদের সমস্যা, তোমাদের অসুবিধা কিছু নেই। ঠিক আছে? আমি প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্কও দেবো। এটা পড়িয়ে দিলাম, তারপরে হোমওয়ার্ক থাকবে পরের দিন ক্লাসে, এই হোমওয়ার্ক করে আনবে। যারা করে আনবে উত্তর বলবে হোমওয়ার্ক। সেই হোমওয়ার্ক আমি মানে করতে বলবো তোমাদেরকে। স্টাডি মেটেরিয়ালও আমি দিয়ে দেবো। কারো কোনো সমস্যা নেই। এই মুহূর্তে কোনো বই কেনার প্রয়োজন নেই। পরে যদি কোনো বই কেনার প্রয়োজন হয় তাও একটা বই কিনবে। সেটা আমি পরে বলে দেবো। কোনো না কোনো পাবলিশার্স এর যে বইটা ভালো থাকবে সেটা আমি বলে দেবো যে তোমরা এই বইটা শেষে কিনে নিতে পারো প্র্যাকটিস সেট করার জন্য। প্র্যাকটিস সেট মানে কোয়েশ্চেন এর যে সেট হয়, সেই সেটের জন্য তোমরা কোনো একটা বই করতে পারো। সেগুলো সলভ করার জন্য। এই মুহূর্তে প্রয়োজন নেই। ওকে? বলো, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা। আমি একটা বিষয় একটু জানার ছিল যে হুম। পোস্টিংটা কোথায় হয় একটু বলবেন? আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো প্রশ্ন। একদম এটা আমার বলা উচিত ছিল। পোস্টিং যার যেটা পাবে সেটা নিজস্ব ব্লকের মধ্যে পাবে। যে যার ব্লকের মধ্যে রয়েছে সেই ব্লকের যারা ক্যান্ডিডেট রয়েছে, তুমি হয়তো তোমার হয়তো ব্লক ধরো, তোমার ধরো নামখানা ব্লক। ঠিক আছে? নামখানা ব্লক রয়েছে। তো সেই নামখানা যে পরীক্ষা দেবে, এক্সামের যারা ক্যান্ডিডেট, নামখানা ব্লকের যেসব মহিলারা রয়েছে তারাই পরীক্ষা দেবে। তাদের মধ্য থেকে সিলেক্ট হয়ে নামখানা ব্লকেই তারা জয়েন করবে। এরকম নয় যে কোনো মেদিনীপুরের কেউ একজন নামখানা ব্লকে পরীক্ষা দিল এবং সে এখানে এসে জয়েন করবে, সেরকম হবে না। যে যার ব্লক থাকবে সেই ব্লকেরই পরীক্ষা দেবে, ক্যান্ডিডেটদের সঙ্গে সে প্রতিযোগিতা করবে, সেই ব্লকেই সে জয়েন করবে। এবং ব্লক ওয়াইজই তোমাদের যখন বেরোবে ভ্যাকেন্সি, ব্লক ওয়াইজই ভ্যাকেন্সি বেরোবে। যে এই নামখানা ব্লকে এত ভ্যাকেন্সি, ডেবরা ব্লকে এত ভ্যাকেন্সি, পাঁশকুড়া ব্লকে এত ভ্যাকেন্সি, এইভাবে ব্লক ওয়াইজই তোমরা ভ্যাকেন্সি পাবে। ওকে? বলো, আর কারো কোনো প্রশ্ন? স্যার এজ লিমিট কত করেছে? হ্যাঁ, এজ লিমিট হচ্ছে 39 হচ্ছে ছিল, যেটা এতদিন হচ্ছে 39 ছিল জেনারেলদের জন্য। ২ বছরের জন্য ৫ বছর বাড়ানো হয়েছে। মানে ২০২৮ সাল পর্যন্ত যারা 39+4 মানে 44 বছর পর্যন্ত যারা রয়েছে ২০২৯ সাল পর্যন্ত তারা দিতে পারবে। আর যারা এসসি/এসটি হবে তাদের এই ৩৯ এর সঙ্গে আরো এক্সট্রা ৫ মানে ৪৯ বছর পর্যন্ত তারা দিতে পারবে পরীক্ষা। কিন্তু এটা ২ বছর। কিন্তু বাকি যে যারা ২০২৮ এর পরে ২০২৮ এর পরে তাদের এই ৩৯ যেরকম ৩৯ই থাকবে, এসসি/এসটি দের ক্ষেত্রে ৫ বছর রিল্যাক্সেশন সেটা থাকবে। কোনো সমস্যা নেই। ওকে? বলো। আর কারো কোনো কোয়েরি, কোনো প্রশ্ন? আর আরেকটা আরেকটা কোশ্চেন। হুম, হুম। আমি কি আমার নিজের ব্লক ছাড়া অন্য কোনো ব্লকের ফর্ম ফিল আপ করতে পারবো নাকি না। নিজের আমি যে ব্লকের আন্ডারে আমার যে ব্লক ব্লকে থাকো ব্লকেই সেই করতে হবে? ব্লকেই তোমাকে এপ্লাই করতে হবে। কারণ তোমার আধার কার্ড দিয়ে তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন আধার কার্ডের তোমার নাম্বার নেবে। সেখানে তুমি অ্যাড্রেস প্রোভাইড করবে। কোনটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, কোনটা তোমার কারেন্ট অ্যাড্রেস। সেখানে যে অ্যাড্রেস থাকবে সেখানে তুমি যে ব্লকটা দেবে সেই ব্লক অনুযায়ী হবে। তুমি চাইলে অন্য ব্লকে এপ্লাই করতে পারবে না। যে তুমি সিলেক্ট করলে ভাবলে ওই ব্লকে ভ্যাকেন্সি বেশি আছে আমি দেবো, হবে না। আধার কার্ডে যেটা থাকবে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। ওকে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কারণ স্যার। এটা স্থানীয় কর্মীদের জন্য।
এটা হচ্ছে বাইরের লোকেদের সবার জন্য না, এটা স্থানীয় কর্মী নির্বাচন করা হচ্ছে। সেটা পঞ্চায়েতের ক্ষেত্রেও সেম ব্যাপার হবে। হুম? বলো। আর কারো কোনো প্রশ্ন? কোয়েশ্চেন? আচ্ছা, আশা করি সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার দেওয়া রয়েছে, যে নাম্বার থেকে মেসেজ করেছি, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে, "স্যার আমার এটা জানার ছিল, ক্লাসে জিজ্ঞেস করা হয়নি, বা আমি ক্লাসে সেইদিন উপস্থিত ছিলাম না, আপনার রেকর্ডিং দেখছি। জিজ্ঞেস করা থাকলে করতে পারো।" অথবা ফোন করতে পারো, ফোন করে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে? আচ্ছা, কিছু প্রশ্ন আলোচনা করি, দেখি। কেউ হয়তো এখানে রয়েছে যারা একটু পড়াশোনা আগে করেছো। ট্রাই করো, কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করছি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। কিছু মডেল প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, বিধবা বিবাহ আইন কার আমলে হয়? দেখি এটা কে উত্তর করতে পারো, কোনো অসুবিধে আছে কিনা বলো। অপশন সি, বেন্টিং। অপশন সি স্যার। অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিক। আচ্ছা, আর কার কি বক্তব্য? একই উত্তর পেলাম তিনজনের। লর্ড ডালহৌসি। স্যার ডালহৌসি। লর্ড ডালহৌসি। আচ্ছা, আমি এবার একটু ক্লিয়ার করে দিচ্ছি উত্তরগুলো কি হবে। দেখো, প্রথমে যারা বেন্টিক বলেছো তাদের উত্তর ভুল। কেন ভুল বাবা? বেন্টিকের সময় বিধবা বিবাহ নয়, সতীদাহ প্রথা রদ হয়েছিল। এই সময় সতীদাহ প্রথা যেটা ছিল, সেটা রদ করেছিল। হেল্প কে করেছিল? রাজা রামমোহন রায়। ঠিক আছে? রাজা রামমোহন রায়, আমরা পড়বো, সবই পড়বো, আমি কিছু প্র্যাকটিস আজকে করিয়ে দিচ্ছি। রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। সাল ছিল 1829, 1829। এবার এখানে যারা বলছো বিধবা বিবাহ আইন কার সময় পাস হয়, যারা ডালহৌসি বলছো তাদের উত্তরও ভুল। কেন? বলেছে ছোটবেলা থেকে পড়ছি স্যার, আপনি জানেন না, ভুল। লর্ড ডালহৌসির সময় 1856 এ এই যে বিধবা বিবাহ আইন, এটা ড্রাফট করা হয়েছিল। ড্রাফট মানে যাকে বলা হয় খসড়া করা হয়েছিল। অর্থাৎ এই যে আইনটা হবে তার তো আগে প্রথমে খসড়া করতে হয়, তারপর তো পাস করা হয়। তাহলে খসড়া করা হয়েছিল। কার দ্বারা খসড়া হয়েছিল? ডালহৌসি। হেল্প কে করেছিল? আমাদের বিদ্যাসাগর। ঠিক আছে? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি করেন। কিন্তু তাহলে স্যার দুটো উত্তর হলো, দুটো ভুল। তাহলে ঠিক কি হবে? ঠিক হবে লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং এর সময় 1856 এ এই আইনটা পাস হয়েছিল। তাহলে বুঝতে পারছো, শুধু যদি একটা জায়গায় পরীক্ষায় পড়ো তাহলে উত্তর ভুল হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। প্রত্যেকে বুঝতে পারলে? তাহলে কিভাবে পড়তে হবে আমি একটা জিনিস তোমাদের ট্রায়ালের মতো দেখালাম। অ্যান্সার ক্লিয়ার হলো? বলো। বোঝা গেল? হ্যাঁ স্যার ক্লিয়ার। ভেরি গুড। এইরকম প্রশ্ন আমাদের করতে হবে। পরের প্রশ্ন, লোহরি কোন রাজ্যের উৎসব? একটা উৎসব ফেস্টিভ্যাল হয় লোহরি, সেটা কোন রাজ্যের উৎসব লোহরি? পাঞ্জাব। গুজরাট। বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, পাঞ্জাব। বিভিন্ন রাজ্যে বিহু ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে, তবে ডান্ডিয়া গুজরাট ফেস্টিভ্যাল হবে। হয়। হ্যাঁ, সেরকম লোহরি যে ফেস্টিভ্যাল রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবের ফেস্টিভ্যাল। পাঞ্জাবের লোকে লোহরি উৎসব পালন করে, যেটা পাঞ্জাবের একটা জনপ্রিয় উৎসব। পাঞ্জাবের একটা জনপ্রিয় উৎসব, যেটা প্রতি বছর যখন মকর সংক্রান্তি হয়, ঠিক আছে, সেই যে মকর সংক্রান্তি হয়, সেই মকর সংক্রান্তির আগের দিন, ঠিক আছে, আগের দিন যে আগের দিন এই অনুষ্ঠান হয়, যেটা বেসিক্যালি কি হয়, শীতকালীন যে ফসল, শীতকালে যে চাষ হয়, শীতকালীন ফসল আগমন উপলক্ষে। ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের এই টপিকটা পড়তে হবে যে কোন রাজ্যে কোন ফেস্টিভ্যাল হয়। আমি এরকম এমসিকিউ ক্লাসে করাবো। আগে টপিক পড়িয়ে দেবো যে এইগুলো, তারপরে এরকম এমসিকিউ দেবো যেখানে সলভ করে বলতে হবে কোনটার উত্তর কত হবে। পাশে আমি এরকম লিখে দেবো। পরে যখন পড়বে সুবিধা হবে। পরের একটা কোয়েশ্চেন দেখো কি বলছে। বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আছে, কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেছিলেন? খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, আগেও পড়েছি। দেখি যারা পড়াশোনার মধ্যে কম বেশি আসো তারা উত্তর দিতে পারবে, বাকিরা কিন্তু পারছো না। তার মানে এই নয় যে আমরা মনে হয় পারবো না, একদম না, সব পড়ার পরে সবাই পারবে। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। হ্যাঁ, উপেন্দ্রনাথ সরি, ব্রহ্মচারী। হ্যাঁ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ব্রহ্মচারী, সরি, হ্যাঁ। একদম। তাহলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি এটা আবিষ্কার করেছিলেন কবে? 1922 সালে। 1922 তে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের চিকিৎসা আবিষ্কার করেছিলেন। এবার এখানে যারা একটু ভালো পড়ে তাদেরকে কি পড়তে হয়, এর জন্য যে চিকিৎসার জন্য একটা কেমিক্যালের প্রয়োজন ছিল, সেটার নাম ছিল ইউরিয়া, ইউরিয়া স্টিবামাইন। ঠিক আছে? ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেছিল, যেটা
কালা জ্বরের প্রতিষেধক। এর ফলে আগে তখন কি হতো, এই কালা জ্বর বা কোনো কিছু হলে প্রচুর লোক একদম গ্রামের পর গ্রাম লোক মহামারীর মতো মারা যেত। সেগুলো তিনি প্রতিষেধক আবিষ্কার করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ঠিক আছে? পরের প্রশ্ন। এবার দেখো কিরকম ভাবে আইসিডিএস থেকে প্রশ্ন আছে, ওপিভি টিকা শিশুকে কোন সময়ে দেওয়া হয়? জন্মের সময়, জন্মের পরে। দেখো প্রথম কথা জানতে হবে যে ওপিভি কথাটার মানে, ওপিভি কথাটার মানে হচ্ছে যেটা মুখে ডোজ দেওয়া হয়। যেটা দেখো আমাদের যে ভ্যাকসিন হয় সেটা কিন্তু দু রকমের হয়, একটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় আর একটা মুখে দেওয়া হয়। এই যে ওপিভি টিকা এটা দেওয়া হয় কখন, জন্মের যখন 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ জন্মের যখন প্রথম দিন হয় সেই সময়ই ওপিভি টিকা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এখানে মানে কনফার্ম করা হয় যে জন্ম যখন হচ্ছে সেখান থেকে 24 আওয়ার মানে 24 ঘন্টার মধ্যে তার জন্য দেওয়া হয়। কি লাভ হয় এগুলো দিয়ে? এগুলো বেসিক্যালি যে শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। কারণ যখন একটা শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় থাকেই না। তাহলে তাকে কি করতে হবে? তার জন্য বাইরের থেকে প্রতিষেধক দিতে হবে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য, বাড়াতে এই ডোজটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন হবে। তার সাথে, সাথে এমসিকিউ এরকম হবে যেখানে ডিটেলস আলোচনা করে দেওয়া হবে। তার সাথে, সাথে কেন হচ্ছে সেটাও আমাদের জানতে হবে। যাতে মনে থাকবে, রেকর্ডিং এর মধ্যেও থাকবে, পিডিএফ এও থাকবে, সব সুবিধা পেয়ে যাবে। পরের আরেকটা প্রশ্ন, খুব বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কটা? কটা জেলা রয়েছে বর্তমানে? 23টি। 23টি। তাহলে সুন্দরভাবে ছোটবেলায় পড়েছি, মানে ছোটবেলা নয় সরি, কিছুদিন আগেই তো ভাগ হয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে জেলা রয়েছে 23টি জেলা। 23rd ডিস্ট্রিক্ট, 23টা জেলা বর্তমানে রয়েছে। এবার আরো জেলা বাড়ার কথা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দিয়েছে, অনেকদিন আগেই ঘোষণা করেছে। সুন্দরবন জেলা হবে, আরো তারপরে আমাদের আরো কিছু জেলার কথা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে? তো বর্তমানে জেলা রয়েছে 23টি জেলা। এবার এখানে শুধু জেলা পড়লেই হবে না, সবার শেষ কোন জেলাটা হয়েছে এখানে প্রশ্ন আসতে পারে এক্সট্রা। যে মেদিনীপুর কবে ভেঙে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়, তারপরে জলপাইগুড়ি কবে ভেঙে আলিপুরদুয়ার হয়, দার্জিলিং থেকে কবে কালিম্পং জেলা হয়, সেই জেলাগুলো কবে কোনটা তৈরি হয়েছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের পড়তে হবে। ওকে, চলো আরেকটা প্রশ্ন আজকে আলোচনা করে দিই। সেটা হচ্ছে 0 থেকে 6 বছর শিশুদের জন্য প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন হয়? এ ধরনের প্রশ্ন পড়বে, যেটা শিশুর এর জন্য কত ক্যালোরি তার প্রয়োজন হয়ে থাকে। এটা এরকম তুমি বললে না আমার বাচ্চাকে আমি প্রচুর খাওয়াই, ঠিক আছে, তুমি খাওয়ালে হবে না, কিন্তু একটা ন্যূনতম ক্যালোরি দরকার। সেটা কত? হবে 500 থেকে 700। না, বাচ্চার ডিমান্ড লাগে 1000 থেকে 1200 ক্যালোরি। ঠিক আছে? এটা কে ডিসাইড করে দেয়? তুমি আমি নয়। এর জন্য রয়েছে আমাদের দপ্তর ICMR এবং তার সঙ্গে রয়েছে NIN। এবার এগুলোর পুরো নাম পরীক্ষায় পড়তে হবে, সব পড়তে হবে। ICMR হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, আর NIN এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এরা ডিসাইড করেছে যে মানে 6 বছর পর্যন্ত শিশুদের জন্য যদি সুস্থ বৃদ্ধি করতে হয়, অ্যাপ্রক্স যেটা রয়েছে 1060 কিলো মানে KCAL মানে কিলো ক্যালোরি বলা হয়। ঠিক আছে? 1060 কিলো ক্যালোরি প্রয়োজন হয়, যেটা 1000 থেকে 1200 মাঝামাঝি। এটা অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে? এইভাবে তাহলে পরীক্ষায় প্রশ্ন আমাদের করতে হবে। আরো প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, আমি কিছু ফ্রি কোশ্চেন রাখলাম। NUHM এর পুরো নাম, ICDS এর পুরো নাম, ফুল ফর্ম গুলো বললে ভালো হ্যাঁ, হবে। ICDS কর্মসূচি কবে হয়, জাতীয় টিকাকরণ দিবস কবে হয়, তারপরে আমরা মানে কোন কাণ্ড থেকে আমরা কোনটার কাণ্ড থেকে খাদ্য গ্রহণ করি, হিমোফিলিয়া রোগের কারণ কি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, জন্মের কত সময় পর শিশুকে মায়ের দুধ খাওয়ানো উচিত, তারপরে চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়েছিল, ডক্টর আম্বেদকরের মৃত্যুদিন কবে, কোন উপাদান রক্ত বানাতে সাহায্য করে, তেনজিং নোরগে, এডমন্ড হিলারি কবে এভারেস্ট জয় করেছিলেন। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন। তারপরে আমাদের হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপন হয়, সতীদাহ প্রথা কে রদ করেন, তারপরে আমাদের ICDS কর্মসূচি কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, রোটা ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়, গর্ভবতী মহিলাদের প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তাছাড়া রোনাল্ড রস কিসের জন্য নোবেল পুরস্কার পান, শঙ্কর তার ভিটামিন সি। ছদ্মনাম, ICDS এর অধীনে স্বাস্থ্য পরীক্ষা কতবার হয়, ভারতের সংবিধান কবে গৃহীত হয়,
টিকাকরণের উদ্দেশ্য কি, ছেলে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স কত, স্তনদায়ী মায়েদের জন্য প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন, অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পান, ইউনিসেফ কবে প্রতিষ্ঠা হয়, আইসিডিএস এর অধীনে কোন কোন টিকা দেওয়া হয়, আইসিডিএস কোথা থেকে টাকা পায়, কারা আইসিডিএস গোষ্ঠীর লক্ষ্য কারা, কতবার বাস্তবায়ন করা হয়, শিশুদের প্রকল্পে কত বছর পর্যন্ত ধরা হয়, বর্ণান্ধ বা রাতকানা কোন রোগের অভাবে হয়, আইসিডিএস এর মন্ত্র কি। প্রচুর প্রশ্ন, বুঝতে পেরেছো? তাহলে টপিক দেখে বুঝতে পারছো যে কত ধরনের প্রশ্ন হতে পারে এখানে। আইসিডিএস থেকেও পড়তে হবে, জিকে থেকেও পড়তে হবে, সবকিছু এখানে পড়তে হবে। না পড়লে পরীক্ষার সময় এরকম নয় যে আমার কাকা বলেছে আমি চাকরি পেয়ে যাব, মামা বলেছে চাকরি পেয়ে যাব, সেই যুগ চলে গেছে। এখন নিজে যখন যতক্ষণ না এলিজিবল হবে কেউ তোমাকে চাকরি দিতে পারবে না, ঠিক আছে? এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এখানে আমরা ডেমো ক্লাস এন্ড করলাম। যাদের অ্যাডমিশনের প্রয়োজন আছে, যেটা মনে হয়েছে না আমরা ভর্তি হব, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ক্লাসে লাইভ ক্লাস তোমরা এইভাবে ক্লাসে তোমরা সবকিছু পাবে, পিডিএফ পাবে, রেকর্ডিং পাবে, এবং তার সাথে সাথে যে লাইভ ক্লাস পিডিএফ রেকর্ডিং সব হবে। এবং যেটা গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে মক টেস্ট। ঠিক আছে, এখানে মক টেস্টটা দেখালে ভালো হতো, কিন্তু রেডি করেনি। মক টেস্ট তোমরা অনলাইনে পাবে, মানে এই মক টেস্টের লিঙ্ক তোমরা আগে থেকে বলে দেওয়া হবে। মক টেস্ট হবে প্রতি অল্টারনেট উইকে পাবে, মানে একটা মাসের প্রথম সপ্তাহে একটা মক টেস্ট হলো, তৃতীয় সপ্তাহে একটা মক টেস্ট হলো। প্রত্যেক সপ্তাহে কেন দিচ্ছি না, আমি প্রত্যেক সপ্তাহে দিতেই পারি, কিন্তু কেন দিচ্ছি না, তাহলে পড়াটা সঠিকভাবে হবে না। কারণ প্রত্যেক সপ্তাহে মক টেস্ট করলে মানে পড়াটাই একদম ঘেটে যাবে। সে কারণে প্রতি অল্টারনেট উইকে মক টেস্ট হবে। তারপরে কি হবে, 2 মাস পর একটা করে বড় মক টেস্ট হবে, যেখানে যতটা পড়ানো তার উপরে মানে হবে। মানে মোদ্দা কথা একটা রিভিশনের মতো সবসময় কিন্তু হবে। মক টেস্টের কথা বলা হয়নি, এটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকে। ঠিক আছে, তো যাদের মনে হবে ক্লাস করার রয়েছে, প্রয়োজন রয়েছে, নাম্বার আমাদের দেওয়া রয়েছে, আমি আরেকবার লিখে দিচ্ছি, 7029458534। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে আমার সাথে। আমার নাম অভিজিৎ স্যার। ওকে, চলো, গুড নাইট সবাইকে। সবাই বাড়িতে আলোচনা করবে, সবাইকে রেকর্ডিং গুড ক্লাস নাইট। দেখাবে, তারপরে আমার সাথে যোগাযোগ করবে। আগামী সোমবার থেকে 3rd অগস্ট 8টা থেকে আমাদের ব্যাচ শুরু হবে। এর মধ্যে যারা যারা অ্যাডমিশন নেবে তারা পরবর্তী ক্লাসে জয়েন করতে পারবে। থ্যাংক ইউ।